আমি যে নমুনা ছকটা অঙ্কন করেছি, এই নমুনা ছকটা দ্বারা তুমি চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারবে। এর জন্য ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন আনলেই চলবে। তাহলে দেখো কোথায় কি পরিবর্তন আনবা। যখন তুমি চালান প্রস্তুত করবা, এই চালানকে প্রস্তুত করে বিক্রেতা, তাহলে এখানে হবে কি বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম। যেমন মনে করো এবিসি এন্টারপ্রাইজ ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার এবিসি এন্টারপ্রাইজ। তাহলে তুমি এখানে কি লিখবা? এবিসি এন্টারপ্রাইজ, ঠিকানা হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া। তুমি যে দলিলটা প্রস্তুত করবা, যদি চালান তৈরি করো এখানে চালান লিখবা, যদি ক্যাশ মেমো তৈরি, এখানে কি লিখছি ভুল ত্রুটি সংশোধনযোগ্য। স্যার ভুল ত্রুটি সংশোধনযোগ্য আবার বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, কখন কোনটা হবে? হ্যাঁ, যখন আমরা চালান তৈরি করব, চালানের ক্ষেত্রে আমরা এখানে লিখবো কি ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ঠিক আছে। আর এখানে থাকবে বিক্রেতার স্বাক্ষর যেমন আছে ঠিক তেমন। আর যখন ক্যাশ মেমো তৈরি করব, সেক্ষেত্রে ভুল ত্রুটি সংশোধনযোগ্য উঠিয়ে দিয়ে আমরা এখানে লিখবো কি বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আর এর নিচে লিখে দিব কি ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর যেমন আছে ঠিক তেমনই থাকবে। আচ্ছা, যখন ডেবিট নোট, ক্রেডিট নোট তৈরি করব, ডেবিট নোট তৈরি করার জন্য এখানে টাকা পর্যন্ত ঠিক থাকবে, ঠিক আছে, টাকা পর্যন্ত ঠিক থাকবে। ভুল ত্রুটি সংশোধনযোগ্য, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এই লাইন পুরোটা উঠাই দিব। উঠাই দিয়ে এখানে লিখবো কি ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হলাম আমাদের টেস্ট পরীক্ষার টেস্ট ম্যাচের ধারাবাহিক 5 পর্বের দ্বিতীয় পর্বে। আজকে আমরা আলোচনা করব লেনদেনের দলিল। একটা প্রতিষ্ঠানে দৈনন্দিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই লেনদেনগুলোর পক্ষে থাকে এক বা একাধিক প্রমাণপত্র। এই প্রমাণপত্রগুলো হচ্ছে কি লেনদেনের দলিল। তো লেনদেনের দলিল বলতে আমরা কোনগুলোকে বুঝি? লেনদেনের দলিল হচ্ছে কি চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র লেনদেনের দলিল ছাড়াও আমরা দেখব কি বিশেষ জাবেদা। তো বিশেষ জাবেদা তোমাদের বইতে নবম দশম শ্রেণী যারা রয়েছে তাদের বইতে রয়েছে কত প্রকার? 6 প্রকার। তো 6 প্রকারের মধ্যে তোমরা যারা 2026-এ পরীক্ষা দিচ্ছ তাদের নগদান বই না থাকার কারণে দুইটা বিশেষ জাবেদা বাদ পড়েছে। একটা হচ্ছে কি নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। 6 প্রকার বিশেষ জাবেদার মধ্যে তোমরা শুধুমাত্র 4 প্রকার বিশেষ জাবেদা দেখবে, ঠিক আছে। তো আমরা কোন বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করব? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। আমরা আজকে কোন কোন টপিক নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে ধারণা পেয়ে গেছো। তাহলে চলো আমরা কিভাবে শিখবো বা কি ক্রাইটেরিয়াতে শিখলে এগুলো সহজে মনে রাখতে পারবা, তো আমরা এই ক্রাইটেরিয়া গুলা দেখে নিই। তোমাদের শিক্ষার সুবিধার্থে লেনদেনের দলিল এবং বিশেষ জাবেদাগুলোকে আমি 3টা ক্রাইটেরিয়াতে বিভক্ত করেছি, ঠিক আছে। তো ক্রাইটেরিয়া গুলো তোমরা দেখে নাও। প্রথম হচ্ছে কি তো দেখো আমি এই 3টা ভাগে বিভক্ত করেছি। এখানে লেনদেনের দলিলগুলোকে 2টা ভাগে, আর এখানে হচ্ছে কি এই জাবেদাগুলোকে আরেকটা ভাগে। কেন ভাগ করেছি? কারণ এই চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট এগুলোর নমুনা ছক এবং লেনদেন লিপিবদ্ধ করার নিয়মও একরকম, ঠিক আছে। তাহলে আমি এটাকে পুরোটাকে একটা ভাগে ভাগ করলাম। এখানে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এটাকে আরেকটা অংশে বিভক্ত করলাম, আর এই 4টাকে আরেকটা অংশে বিভক্ত করলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা সর্বপ্রথম শুরু করি পণ্য ক্রয় বিক্রয়ের যে প্রামাণ্য দলিলগুলো থাকে, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। আচ্ছা দেখো, চালান, চালান কাকে বলে? বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হচ্ছে কি চালান। স্যার আমি কি বললাম? বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হচ্ছে কি চালান। আমি আবার বলি, বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হচ্ছে কি চালান। এই চালানের মধ্যে কি উল্লেখ থাকে? চালানের মধ্যে ক্রেতার নাম, ঠিকানা, পণ্যের পূর্ণ বিবরণ, ঠিক আছে। তারপর যদি বাট্টার হার লেখা থাকে এবং পণ্য পরিশোধের তারিখ যদি শর্ত উল্লেখ থাকে ওই শর্তটাও থাকে, ঠিক আছে। তাছাড়াও এই চালান দ্বারা ক্রেতা তৈরি করে ক্রয় জাবেদা, আর কি বিক্রেতা তৈরি করে বিক্রয় জাবেদা। আর এটার জন্য ক্রেতার জন্য চালান, ক্রেতার জন্য হচ্ছে কি আন্তঃচালান, আর বিক্রেতার জন্য কি বহিঃচালান। বুঝতে পেরেছো? তাহলে দেখো ক্যাশ মেমোটা কি? ক্যাশ মেমো হচ্ছে কি নগদে পণ্য ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল হচ্ছে কি ক্যাশ মেমো। এই ক্যাশ মেমোর মধ্যে পণ্যের পণ্য বিবরণ লেখা থাকে এবং এই ক্যাশ মেমো হয়ে থাকে 3 কপি। কয় কপি হয়ে থাকে স্যার? 3 কপি। আচ্ছা, তারপর দেখো ডেবিট নোট কাকে বলে? স্যার পণ্য ফেরতের, আমাদের ক্রয়কৃত পণ্য ফেরতের প্রামাণ্য দলিল হচ্ছে কি ডেবিট নোট, ঠিক আছে। তাহলে আমি তোমাকে যদি সংজ্ঞায়িত করি এটা এভাবে করব, যখন আমরা কোনো পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করি, আমাদের চাহিদা মতো না হয়, তখন আমরা বিক্রেতার নিকট পণ্য ফেরতের কারণ সহ যে চিঠিটা লিখি এটি হচ্ছে কি
ডেবিট নোট। বুঝতে পেরেছো? তো এটা প্রস্তুত করে কে? ক্রেতা। আচ্ছা, তারপর দেখো ক্রেডিট নোট। যখন বাকিতে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিক্রি করা হয়, হ্যাঁ, যখন ক্রেতার পছন্দ মতো না হয়, ওই ক্রেতা যখন কি করে মালটা প্রেরণ করে, মাল প্রেরণ করার পর ওই মালটা পাওয়ার পর বিক্রেতা মাল ফেরত পেয়েছে এবং তাদের হিসাব থেকে কি হিসাবটা ক্রেডিট করা হয়েছে তা জানিয়ে ক্রেতার নিকট যে চিঠি প্রেরণ করে তাকে কি বলা হয় স্যার? ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোট কে তৈরি করে, ক্রেতা নাকি বিক্রেতা? অবশ্যই বিক্রেতা। তো বুঝতে পেরেছো? নগদ লেনদেনের প্রামাণ্য দলিল হচ্ছে কি? ভাউচার। তো এখন আমরা জানবো কি ভাউচার নিয়ে। তো ভাউচারটা কি স্যার? হ্যাঁ, নগদ লেনদেনের প্রামাণ্য দলিল হচ্ছে কি ভাউচার। এই ভাউচার দুই ধরনের হয়ে থাকে, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। সকল প্রকার ক্রয় বা খরচের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে বলা হয় কি ডেবিট ভাউচার। আর সকল প্রকার আয় কিংবা বিক্রয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে বলা হয় কি স্যার? ক্রেডিট ভাউচার। আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো বিশেষ জাবেদায়। বিশেষ জাবেদা আমরা জানি কত প্রকার স্যার? 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। তোমাদের সিলেবাসে রয়েছে কত প্রকার? 4 প্রকার। আচ্ছা, ক্রয় জাবেদাটা কাকে বলে? ক্রয় জাবেদা হচ্ছে কি বাকিতে পণ্য ক্রয়ের জন্য যে বিশেষ জাবেদা প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? ক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদার মধ্যে সকল প্রকার বাকির লেনদেনগুলো লিপিবদ্ধ হবে, মানে বাকিতে ক্রয়ের লেনদেনগুলো কি হবে? লিপিবদ্ধ হবে। বিক্রয় জাবেদা বাকিতে বিক্রয়ের জন্য যে বিশেষ জাবেদা প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? বিক্রয় জাবেদা। আর বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। তো দেখো ক্রয় ফেরত জাবেদা কাকে বলে? তাহলে দেখো আমরা এখন আমাদের মূল টপিকে চলে যাই। এই চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট আমরা কিভাবে প্রস্তুত করব। তাহলে আমরা এখন একটা ছক দেখব। এই একটা ছকের মাধ্যমে আমরা এই পুরাটা কি করব? এই পুরাটা ধাপ আমরা কি করে ফেলবো? সমাধান করে ফেলবো। তারপর আরেকটা দেখবো এটা, তারপর দেখবো কি এটা। ঠিক আছে, তাহলে আমি এগুলো পাশে লিখে ফেলি। এখন আমরা চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট এই চারটাকে আমরা কি করব স্যার? এই চারটাকে একটা ছকের মাধ্যমে কিভাবে প্রস্তুত করতে হয় ওই কৌশলটা আমরা দেখবো, অর্থাৎ একটা ছকের মাধ্যমে কিভাবে চারটাকে অ্যান্সার করা যায় আমরা এখন দেখব। তাহলে দেখো চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট এর নমুনা ছক। ঠিক আছে, হ্যাঁ, এর নমুনা ছক প্রস্তুত করার জন্য আমরা সর্বপ্রথম কি করবো স্যার? এরকম একটা বক্স অঙ্কন করে নিব। ঠিক আছে, এরকম একটা বক্স অঙ্কন করে নিব। হ্যাঁ, প্রথম আমরা লিখবো কি দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম, দ্বিতীয় লাইনে লিখবো কি দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঠিকানা। দলিল বলতে আমি কি বুঝাইছি? চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। স্যার প্রত্যেকটা এক একটা দলিল না? হ্যাঁ, প্রত্যেকটা কি এক একটা দলিল। তাহলে আমরা এখন কি লিখবো? এখানে দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম। এখানে লিখবো দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঠিকানা। ঠিক আছে, প্রস্তুতকারী কথাটা একত্রে হবে, ঠিকানা। এখানে লিখবো আমরা দলিলের নাম। কি লিখবো স্যার? দলিলের নাম। ঠিক আছে, ঠিক এ পাশে বরাবর লিখে দিব দলিল প্রস্তুতের তারিখটা। ঠিক এ পাশে লিখে দিব দলিল প্রস্তুতের তারিখ। আমি শুধুমাত্র তারিখ লিখি, তারিখ। ঠিক আছে, এখানে লিখবো দলিল নম্বর। দলিল নম্বর। স্যার এখানে লিখবো ক্রেতার নাম বা প্রাপকের নাম, প্রাপকের নাম। তারপর এখানে লিখবো ক্রেতার বা প্রাপকের ঠিকানা। এখানে লিখবো শর্ত। ঠিক আছে, তারপর আমরা নিচে লিখে দিব মালের বিবরণ। ঠিক আছে, মালের বিবরণ লেখার পরে আমরা একটা বক্স করে ফেলবো, এভাবে বক্স করে ফেলবো। তারপর আমরা এখানে দিব ক্রমিক নং। তারপরে লিখবো এখানে টাকা, টাকা, পরিমাণ, দর। ঠিক আছে, তো আমি এখানে দিলাম কি প্রথম ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকা, টাকা। ঠিক আছে, নিচে লিখবো কি আমাদের এখানে পণ্যের মূল্য যত হবে এই টাকাটা এখানে লিখে দিব টাকা কথায়, টাকা কথায়। নিচের লাইনে এখানে দিব কি
ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য। অথবা এখানে লিখবো কি বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। ঠিক আছে, হ্যাঁ, কখন কোনটা লিখবো আমি পরে বুঝাই দিব। আর এখানে হবে কি, আর এখানে হবে বিক্রেতার স্বাক্ষর। কি হবে? বিক্রেতার স্বাক্ষর। ঠিক আছে, তারপর এটার পরে আমরা এখানে এটাকে ক্লোজ করে দিব। আচ্ছা স্যার, এবার আমি তোমাদেরকে বলি, আমি যে নমুনা ছকটা অঙ্কন করেছি, এই নমুনা ছকটা দ্বারা তুমি চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারবে। এর জন্য ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন আনলেই চলবে। তাহলে দেখো কোথায় কি পরিবর্তন আনবা। যখন তুমি চালান প্রস্তুত করবা, এই চালানকে প্রস্তুত করে বিক্রেতা, তাহলে এখানে হবে কি বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম। যেমন মনে করো এবিসি এন্টারপ্রাইজ ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার এবিসি এন্টারপ্রাইজ। তাহলে তুমি এখানে কি লিখবা? এবিসি এন্টারপ্রাইজ, ঠিকানা হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া। তুমি যে দলিলটা প্রস্তুত করবা, যদি চালান তৈরি করো এখানে চালান লিখবা, যদি ক্যাশ মেমো তৈরি করো এখানে কি লিখবা? ক্যাশ মেমো। যখন তুমি ডেবিট নোট তৈরি করবা এখানে লিখবা কি ডেবিট নোট, ক্রেডিট নোট তৈরি করলে ক্রেডিট নোট। আর যে তারিখ প্রস্তুত করবা ওই তারিখটা এখানে বসবে। ঠিক আছে, যে তারিখ প্রস্তুত করবে এখানে তারিখটা বসবে। আর এখানে দলিল নম্বর, স্যার এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। দলিল নাম্বার, যখন চালান তৈরি করবা এখানে চালান নম্বরটা হবে। যখন ক্যাশ মেমো লিখবা তখন এখানে লিখবা কি ভাউচার নাম্বার। যদি ভাউচার নাম্বার মনে না থাকে ক্যাশ মেমো নং লিখলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারপর দেখো এখানে যখন তুমি ডেবিট নোট তৈরি করবা এখানে লিখবা কি ডেবিট নোট। যখন ক্রেডিট নোট তৈরি করবা তখন এখানে লিখবা কি ক্রেডিট নোট। বুঝতে পেরেছো? এখানে ক্রেতার নাম বা প্রাপকের নাম কখন কোনটা হবে, তুমি যখন চালান আর ক্যাশ মেমো তৈরি করবা, চালান আর ক্যাশ মেমো তৈরি করবা তখন হবে কি ক্রেতার নাম। আর যখন তুমি হ্যাঁ ডেবিট নোট বা ক্রেডিট নোট তৈরি করবা তখন এখানে হবে কি প্রাপকের নাম, প্রাপকের ঠিকানা। বুঝতে পেরেছো? আর শর্ত, এই শর্তটা শুধুমাত্র চালানের ক্ষেত্রে প্রযোজ্য। শর্তটা কি স্যার? শুধুমাত্র চালানের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর এখানে ক্রমিক নং, তোমার এখানে যতগুলো মাল থাকবে প্রত্যেকটা মাল সিরিয়াল দিয়ে লিখবা 1 2 3 4। ঠিক আছে, এখানে মালের বিবরণ, এখানে দর, পরিমাণ, টাকা। বাট্টা থাকলে বাট্টা ক্যালকুলেশন করার পর যে টাকাটা আসবে, এই টাকাটা ধরো এখানে আসছে 10,000 টাকা, তুমি কি করবা এখানে 10,000 টাকা লিখবে, টাকা কথায় 10,000 টাকা। আচ্ছা, এখন এখানে কি লিখছি? ভুল ত্রুটি সংশোধনযোগ্য। স্যার ভুল ত্রুটি সংশোধনযোগ্য আবার বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, কখন কোনটা হবে? হ্যাঁ, যখন আমরা চালান তৈরি করব, চালানের ক্ষেত্রে আমরা এখানে লিখবো কি ভুল ত্রুটি সংশোধনযোগ্য। ঠিক আছে, আর এখানে থাকবে বিক্রেতার স্বাক্ষর যেমন আছে ঠিক তেমন। আর যখন ক্যাশ মেমো তৈরি করব সেক্ষেত্রে ভুল ত্রুটি সংশোধনযোগ্য উঠিয়ে দিয়ে আমরা এখানে লিখবো কি বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। আর এর নিচে লিখে দিব কি ক্রেতার স্বাক্ষর। বিক্রেতার স্বাক্ষর যেমন আছে ঠিক তেমনই থাকবে। আচ্ছা, যখন ডেবিট নোট, ক্রেডিট নোট তৈরি করব, ডেবিট নোট তৈরি করার জন্য এখানে টাকা পর্যন্ত ঠিক থাকবে। ঠিক আছে, টাকা পর্যন্ত ঠিক থাকবে। ভুল ত্রুটি সংশোধনযোগ্য, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, এই লাইন পুরোটা উঠাই দিব। উঠাই দিয়ে এখানে লিখবো কি ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। স্যার কি বলছে? আমি কি লিখবো? ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। আচ্ছা, যখন আমরা ক্রেডিট নোট তৈরি করব তখনও এখানে টাকা পর্যন্ত ঠিক থাকবে, এই লাইনটা উঠাই দিব, এখানে লিখে দিব ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তোমরা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে যদি বুঝতে পারো তাহলে ধন্যবাদ। আমি তোমাদেরকে এখন একটা উদাহরণ করাবো, উদাহরণ করালে আশা করি তোমাদের একদম পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর জন্য আমি কি করব, এখানে একটা উদাহরণ লিখি। তো দেখো আমি এখানে একটা উদাহরণ লিখলাম। ব্রাহ্মণবাড়িয়ার পাইল ট্রেডার্স কসবার মিতা ট্রেডার্স এর নিকট প্রতিটি 100 টাকা মূল্যের 100 জোড়া ডায়েরি বিক্রয়, বাট্টা 10%, শর্ত 2/5, নিট 30, বহন 100, 1000 এবং কি পেকিং কত 200, চালান নং 37। আমি তোমাদের সামনে এমন একটা প্রশ্ন লিখলাম যে প্রশ্নটার মধ্যে সবগুলো উপাদান বিদ্যমান। তাহলে আমি প্রশ্নটা তোমাকে একটু বুঝিয়ে দেই। ব্রাহ্মণবাড়িয়ার পাইল ট্রেডার্স, হ্যাঁ এখানে বিক্রেতা হচ্ছে কি পাইল ট্রেডার্স, কসবার মিতা ট্রেডার্স এর নিকট, কার নিকট? মিতা ট্রেডার্স এর নিকট কি করছে? প্রতিটি 100 টাকা মূল্যের 100 জোড়া ডায়েরি বিক্রি করছে। কতটা? 100 জোড়া ডায়েরি বিক্রি করেন। বাট্টা ছিল কত? ক্রয় বাট্টার পরিমাণ কত? সরি, বিক্রয় বাট্টার পরিমাণ কত? 10%। আর শর্ত দিয়ে দিচ্ছে কি 2/5, নিট 30। এই কথাটার মানে হচ্ছে কি যদি তারা 5 দিনের মধ্যে টাকা পরিশোধ করে, হ্যাঁ মিতা ট্রেডার্স যদি কি করে 5 দিনের মধ্যে টাকা পরিশোধ করে, সেক্ষেত্রে এই আমাদের চালানের যে মূল্যটা থাকবে এটা থেকে তাকে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, আর এখানে বহন খরচ
যে মালটা যে প্রেরণ করবে এখানে কত আছে 1000 টাকা, আর প্যাকিং খরচ আছে কত 200 টাকা, চালান নং 37। তাহলে এটা দিয়ে আমরা একটা চালান প্রস্তুত করি। স্যার চালান প্রস্তুত করার জন্য আমরা প্রথম কি লিখছি এখানে দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম। তাহলে আমাদের এখানে কি বসবে স্যার, এখানে বসবে কি পাইল ট্রেডার্স, তাই না? এই দলিলটা কে প্রস্তুত করবে? বিক্রেতা। আমরা জানি কি চালান কে প্রস্তুত করে? বিক্রেতা। তাহলে আমরা এখানে স্যার লিখে ফেলি কার নাম লিখবো? পাইল ট্রেডার্স। কি লিখতেছি? পায়েল ট্রেডার্স। ঠিক আছে। আচ্ছা, দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঠিকানা, ঠিকানা কোথায় স্যার? ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া পাইল ট্রেডার্স মিতা ট্রেডার্সের নিকট বিক্রি করতেছে, তাই না? আচ্ছা, দলিলের নাম যেন স্যার এখানে কি হবে? এখানে হবে স্যার কি চালান। তারিখটা যেন কত? তারিখ দেওয়া নেই, তাহলে আজকের তারিখ। আজকের তারিখ যেন কত? আজকের তারিখ হচ্ছে স্যার কত? 4 নভেম্বর, 4 নভেম্বর। তাহলে আমরা এখানে লিখবো কি 4/11/2025। বুঝতে পেরেছ? আচ্ছা, দলিল নাম্বার তো দেখো এখানে চালান নং দেওয়া আছে কিন্তু 37। কত দেওয়া? 37। আমরা এখানে লিখলাম 37। আচ্ছা দেখো এখানে ক্রেতার নাম, তাহলে ক্রেতার নাম যেন কি মিতা ট্রেডার্স। স্যার কি মিতা ট্রেডার্স। তারপর এখানে ঠিকানা, ক্রেতার ঠিকানা, ঠিকানাটা যেন কোথায়? কসবা, কসবা। আচ্ছা, শর্ত, শর্তটা কি বলছে এখানে? শর্ত হচ্ছে কি 2/5 নিট 30। ঠিক আছে, তাহলে আমরা এখানে শর্তটা লিখে দিব 2/5 নিট কত? নিট 30। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে কি মালের বিবরণ। তাহলে মালের বিবরণ কি বিক্রি করছে স্যার? বিক্রি করছে কি ডায়েরি। তাহলে আমরা এখানে লিখলাম ডায়েরি। ঠিক আছে, দর কত? প্রত্যেকটার দাম 100 টাকা মূল্যের। কতটি স্যার? 200 জোড়া। সরি 100 জোড়া। 100 জোড়া মানে কি কতটি? 200টি, তাই না? তাহলে টাকা কত হয়? 2 × 2 20,000 টাকা হয়। কত হয় স্যার? 20,000 টাকা। তো দেখো এখানে বলছে কি বাট্টা 10%, মানে কি এই যে এখানে 20,000 টাকা, এই 20,000 টাকার উপর কত পার্সেন্ট ছাড় পেয়েছে? ছাড় দেওয়া হয়েছে মিতা ট্রেডার্সকে। হ্যাঁ, 10% ছাড় দেওয়া হয়েছে। আমরা কি করব? মাইনাস কারবারি বাট্টা। ঠিক আছে, এট রেট 10% লিখে দিলাম। তাহলে কত হাজার টাকার উপর? 20,000 টাকার উপর কত পার্সেন্ট স্যার? 10%। কত হয় স্যার? 2,000 টাকা, তাই না? হ্যাঁ, 2,000 টাকা বাদ দিলে পণ্যের মূল্য কত দাঁড়ায়? 18,000 টাকা। তো দেখো এই মালটা প্রেরণ করতে গিয়ে আর কত টাকা খরচ পড়বে? বহন খরচ আছে কি 1,000 টাকা। কুরিয়ার সার্ভিস বা যে বই পাঠাই বহন খরচ 1,000, আর মালটা যে পাঠাবো তার নিরাপত্তা স্বার্থে প্যাকিং করতেছে। তো এটা খরচ কে বহন করবে? ক্রেতা নাকি বিক্রেতা? বিক্রেতাকে না, ক্রেতাকেই করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিব কি অন্যান্য খরচ। ইচ্ছা করলে শিরোনাম দিয়ে লিখতে পারো, যেরকম অন্যান্য খরচ। তাহলে এভাবে দরকার নাই, তুমি ডাইরেক্ট লিখে দাও প্যাকিং আর কি বহন। ঠিক আছে, আমি উল্টাপাল্টা আগে পরে লিখে ফেলছি, এটা তো কোনো সমস্যা নাই। আমাদের টাকার পরিমাণ যেন কত স্যার? প্যাকিং এর পরিমাণ কত? প্যাকিং হচ্ছে 200 টাকা আর বহন খরচ 1,000 টাকা। সবসময় চেষ্টা করবা ক্রমে সিরিয়াল অনুযায়ী লেখার জন্য। কত টাকা হলো? 1200 টাকা। যোগ করলে কত হয়? 19,200 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের পণ্যের মূল্য কত দাঁড়াইলো? 19,200 টাকা। কথাই 19,200 টাকা মাত্র। বুঝতে পেরেছো? এখানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। বিক্রেতা মাল ফেরত নেওয়া হয় না, কথাটা দরকার নেই। ঠিক আছে, বিক্রেতা স্বাক্ষর। স্যার হয়ে গেল না কত সহজে? হ্যাঁ, যখন এটা আমরা চালান হবে, সরি যখন এটা ক্যাশ মেমো হবে সেক্ষেত্রে কি হবে? এটা ক্যাশ মেমো হতো, এখানে কি লিখে থাকতো? এখানে লিখে থাকতো ক্যাশ মেমো নং। ক্যাশ মেমো নং ধরো দিয়ে রাখলো 100। আচ্ছা, ক্যাশ মেমো নং ছাড়াও তুমি কিভাবে বুঝতে এটা দিয়ে ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে? হয়তো প্রশ্নতে বলে দিত এত তারিখে লেনদেন দ্বারা একটা ক্যাশ মেমো তৈরি করো, বা এখানে এভাবে লিখে থাকতো উপযুক্ত লেনদেন দ্বারা একটা ক্যাশ মেমো তৈরি করো। তাহলে ক্যাশ মেমো যদি হয় আমরা কিভাবে চিনবো? প্রশ্নের মধ্যে লিখা থাকবে, হ্যাঁ এই ট্রেডার্সের নিকট নগদে এত টাকার পণ্য বিক্রয়, এভাবে লিখে থাকতে পারতো, বা বিবরণটা দিয়ে নগদ কথাটা লিখা থাকতো, বা এখানে ডাইরেক্ট ক্যাশ মেমো লিখা থাকতো। তো ক্যাশ মেমোর ক্ষেত্রে স্যার কি পরিবর্তন? কোনো পরিবর্তন নেই, এখানে যা আছে তাই থাকবে। এখানে শুধুমাত্র শর্ত থাকবে না, কারণ তার তো নগদে ক্রয় বিক্রয় করতেছে, তাই না? এখানে কি শর্তটা থাকবে না প্রশ্নটা দেখতে। তাহলে বাকি যা আছে সব কিছু ঠিক আছে। এখানে ভুল ত্রুটি সংশোধন যোগ্যের পরিবর্তে আমি লিখে দিতাম কি এখানে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। কি বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। ঠিক আছে, এখানে থাকতো ক্রেতার স্বাক্ষর। কি থাকতো স্যার? ক্রেতার স্বাক্ষর। আর এখানে থাকতো বিক্রেতার স্বাক্ষর। স্যার এটা হচ্ছে কি ক্যাশ মেমো, আর এখানে
ক্যাশ মেমো, আর এখানে আমরা লিখতাম কি দলিল নাম্বারটার মধ্যে তখন লিখি নাই, এখানে আমরা লিখতাম কি স্যার 52 বুঝতে পেরেছো? হ্যাঁ, তো তাহলে আমরা এখন পূর্ণাঙ্গ কিছু প্রশ্ন দেখব। তোমাকে বলে 1 তারিখের লেনদেন দ্বারা জাবেদা দাও, সেক্ষেত্রে কি করবা? তুমি আমার বেসিক ক্লাসে হয়তো দেখেছো জাবেদা দেওয়ার নিয়ম, মালিক প্রথম দিন যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে সবকিছু ডেবিট দিকে বসবে, আবার ডেবিট দিকের যোগফল মূলধন নামে ক্রেডিট দিয়ে বসবে, কিন্তু শর্ত আছে যদি ঋণ থাকে ঋণের টাকা কি হবে নগদের সাথে যোগ হবে, ঠিক আছে? আর ঋণ একটা দায়, দায়টাকে ক্রেডিট দিকে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেই, তুমি কি করবা ডেবিট দিকে নগদের দিকে বসাইবা, অর্থাৎ নগদান হিসাব ডেবিট 2,80,000 টাকা, কারণ 2,50,000 তোমার নিজের, আর ঋণের টাকা ছিল কত 30,000 টাকা। 60,000 টাকা হচ্ছে কি আসবাবপত্র, 60,000 টাকা কি আসবাবপত্র ডেবিট দিকে বসবে, এবং অফিস সরঞ্জাম আছে কত 30,000 টাকা, এটাও ডেবিট দিকে বসবে। আর ক্রেডিট দিকে বসবে ঋণ, কারণ ঋণ তো একটা দায়, তৃতীয় পক্ষের দাবি, এটা ক্রেডিট দিকে বসাবা যখন তোমার ডেবিট দিকে যত টাকা হবে এর মোট থেকে 30,000 টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা ক্রেডিট দিকে বসে দিবা, বুঝতে পেরেছো? আচ্ছা, 7 তারিখের লেনদেনে বলছে কি বাতাসি এন্টারপ্রাইজের নিকট থেকে 10% বার্তায় প্রতিটি 180 টাকা মূল্যে 30 ডজন ডায়েরি ক্রয়, চালান নং 77, পেকিং খরচ প্রতি ডায়েরি 5 টাকা ও খরচ 2,000 টাকা, শর্ত 2/3 নিট 20। তারপর বলছে কি জানুয়ারির 14 পুষ্পা এন্টারপ্রাইজের নিকট প্রতি রিম 320 টাকা মূল্যের 150 রিম A4। তারপর বলছে কি জানুয়ারির 14 পুষ্পা এন্টারপ্রাইজের নিকট প্রতি রিম 320 টাকা মূল্যের 150 রিম A4 সাইজের কাগজ বিক্রয়, বাট্টা বা ব্যবসায়িক বাট্টার পরিমাণ 10%, চালান 66, মালের পরিবহন খরচ কত 2,000 টাকা এবং শর্ত এত। তারপর বলছে জানুয়ারি 20 জুই স্টেশনারি হতে নগদ 10% বাট্টায় প্রতিটি 65 টাকা মূল্যের 180 জোড়া জ্যামিতি বক্স বিক্রয়। 20 তারিখ কি বলছে জুই স্টেশনারির নিকট 10% বাট্টায় প্রতিটি 65 টাকা মূল্যের 180 জোড়া জ্যামিতি বক্স বিক্রয়, প্রতিটি 60 টাকা মূল্যের 24 ডজন নোট খাতা বিক্রয়, ক্যাশ মেমো নং এত টাকা। তারপর বলছে কি জানুয়ারি 25 ডায়েরি কাভার পেজের বাইন্ডিং সমস্যা থাকার কারণে 2 ডজন ডায়েরি ফেরত পাঠানো হলো, ডেবিট নোট নং এত। বলছে কি 30 তারিখ 30 জানুয়ারি বলছে A4 পেপারের মধ্যে লিগ্যাল পেজের মিশ্রণ থাকার কারণে এত পেপার ফেরত আসলো। আচ্ছা, তো এখানে আমাদের এখানে অনেকগুলো লেনদেন আছে, এখানে একটা সৃজনশীল দিয়ে বললো খতে যাই দিল, গতে বলে দিল কি উপযুক্ত লেনদেন দ্বারা একটা চালান প্রস্তুত করে, স্যার চালান যেন কি বাকিতে পণ্য ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল হচ্ছে কি চালান। তাহলে আমরা দেখবো কি এখানের মধ্যে কোন লেনদেনটা দ্বারা চালান প্রস্তুত করা যাবে। দেখো 7 তারিখ বলছে কি বাতাসি এন্টারপ্রাইজের নিকট থেকে 10% বাট্টায় প্রতিটি 180 টাকা মূল্যের এত ডজন ডায়েরি ক্রয়। তুমি যেহেতু পণ্য ক্রয় করছো সেহেতু তুমি এটা দিয়ে কি করতে পারবে না, চালান তৈরি করতে পারবো না, এটা তো চালান তৈরি করবে কে বাতাসি এন্টারপ্রাইজ, তাই না? আচ্ছা, বলছে কি পুষ্পি এন্টারপ্রাইজের নিকট প্রতি রিম 320 টাকা মূল্যের 150 রিম A4 সাইজের কাগজ বিক্রি করা হলো। দেখো এটা দিয়ে আমরা অবশ্যই কি করতে পারবো, চালান তৈরি করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে প্রশ্ন দিয়ে বলতে পারে কি এরকম একটা উদ্দীপক দিয়ে তোমাকে বলতে পারে কি উপযুক্ত লেনদেন দ্বারা একটি চালান তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা দিয়ে তোমার চালান তৈরি করা যাবে। আর 20 তারিখের যে লেনদেনটা আছে তুমি যদি ভালোভাবে দেখো এখানে ক্যাশ মেমো লিখিয়ে দিচ্ছে, তাহলে নগদে বিক্রি করছে, নগদে লেনদেন দ্বারা কি হয় ক্যাশ মেমো, তাই না? ওইখানে ডেবিট নোট আছে, ডায়েরি ফেরত পাঠানো হলো ডেবিট নোট, আর ওইটার দ্বারা কি হবে একটা ক্রেডিট নোট আমরা তৈরি করব, বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি। এখানে ধরো গতে বলে দিছে 24 তারিখের লেনদেন দ্বারা কি করো, 14 তারিখের লেনদেন দ্বারা একটা চালান প্রস্তুত করা, আর যদি না বলে তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে উপযুক্ত লেনদেন দ্বারা একটা চালান, তাহলে আমরা চালান প্রস্তুত করব। তো চালান প্রস্তুত করার জন্য আমরা ঠিক এই ফর্মুলা এটাই ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা এখন তৈরির উপরে থেকে প্রথম থেকে লিখি। আমি খুব দ্রুত করব, তোমরা একটু বুঝে নিও, কারণ আমাকে তো ঘন্টার মধ্যে এটা শেষ করতে হবে, তাই না? 3টা টপিক, একটা ক্লাসে তো শেষ করতে হবে। আচ্ছা স্যার, তাহলে দেখি আমরা এখানে আকাশী এন্টারপ্রাইজের জন্য কি তৈরি করবো চালান। ধরো আমাদের এখানে গতে বললো, ধরো 1 নং এর গতেই বললো, তোমরা ধরে নাও। আকাশী এন্টারপ্রাইজের চালান প্রস্তুত করা হলো। স্যার চালানের জন্য আমরা যেন কি করব, খাতাটার মধ্যে ঠিক এরকম একটা
প্রথমে টান দিব, দিয়ে চালান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কে তৈরি করবে, আকাশী, তাই না? এখানে লিখবো আকাশী এন্টারপ্রাইজ, ঠিক আছে। তারপর এখানে বললো কি, হ্যাঁ ঠিকানা, এখানে তো ঠিকানা কি দেওয়া আছে? ঠিকানা দেওয়া নাই, দেওয়া না থাকলে আমরা লিখবো না। যদি এখানে লিখে থাকতো আকাশী এন্টারপ্রাইজ বা যদি এরকম লিখতো ব্রাহ্মণবাড়িয়ার আকাশী এন্টারপ্রাইজ, তখন এখানে লিখে দিতাম কি ব্রাহ্মণবাড়িয়া। যেহেতু এখানে ঠিকানা নাই, তাহলে আমরা এখানে ঠিকানা লিখবো না, ঠিক আছে। তাহলে তারপরে যেন কি হয়, এখানে দলিলের নাম, আমরা দলিলটা কি তৈরি করতেছি, চালান, কি যেন তৈরি করতেছি, চালান, তাই না? আমরা এইটাকে 1 নম্বরটাকে প্রস্তুত করতেছি, চালান। আচ্ছা স্যার, চালান এখানে হবে কি তারিখ, কি হবে স্যার, তারিখ, মনে আছে? হ্যাঁ, এখানে হবে কি স্যার, তারিখ। আচ্ছা দেখো তারিখটা কত, 14/1/2025, তাই না? আচ্ছা এখানে হচ্ছে কি চালান নং, এখানে কি দলিল নম্বর না, হ্যাঁ হবে কি চালান নং। স্যার চালান নং কত, চালান নং এখানে দেওয়া রাখছে কত, 66। এখানে হবে কি ক্রেতার নাম ঠিকানা, না ক্রেতার নাম। স্যার কার কাছে জন্য আমরা বিক্রি করতেছি, পুষ্পি এন্টারপ্রাইজ, এখানে লিখবো কি পুষ্পি এন্টারপ্রাইজ, তাই না? এখানে ক্রেতার ঠিকানা আছে নাই, না থাকলে এটা খালি থাকবে। এখানে শর্ত আছে না, হ্যাঁ বলছে কি শর্ত আছে এখানে 2/10/30, তাহলে আমরা এখানে শর্তটা এখানে লিখে দেই, 2/10/30 স্যার। তারপরে যেন আমরা এখানে কি করব, এখানে স্যার আমরা মালের বিবরণ লিখবো, কি করব স্যার, মালের বিবরণ লিখবো। তোমরা কি বুঝতেছো? আচ্ছা মালের বিবরণ, আমি এখানে প্রথম বলছিলাম কি ক্রমিক নং দেওয়ার জন্য, আর টাকার ঘর 4টা দিয়ে দিব, দর পরিমাণ টাকা টাকা, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম কি ক্রমিক নং, এখানে হচ্ছে কি বিবরণ, তুমি সেখানে লিখতে পারো ইচ্ছা করলে মালের বিবরণ, দর পরিমাণ টাকা টাকা, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখানে কি বলছে দেখো তো, পুষ্পি এন্টারপ্রাইজের নিকট প্রতি ঋণ 320 টাকা ধরে, কি বলছে A4 সাইজের কাগজ, তাহলে আমাদের এখানে বলছে কি A4 সাইজের কাগজ, তাই এখানে লিখে বলি A4 সাইজের কাগজ, বুঝতে পেরেছো? তারপর দেখো দর কত বলছে, হ্যাঁ 320 টাকা, কত 320 টাকা, পরিমাণ কত 150 রিম, তাহলে টাকা কত হয় স্যার, কত 320 গুণন কত 150, কত হইলো স্যার 48,000, কত 48,000। আচ্ছা এখানে কি বলছে বাট্টা আছে নি, হ্যাঁ বাট্টা আছে কত 10%, তাহলে আমরা বাট্টার টাকাটা বাদ দিব, কারণ কি বাট্টা যদি থাকে বাট্টা বাদ দিয়ে হিসাব করতে হয়, যদি ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি তাহলে আমরা ডিসকাউন্ট দিব না, হ্যাঁ অবশ্যই দিব। বাট্টা কত পার্সেন্ট, এট রেট 10%, আমি সহজে করার জন্য 10% করলাম, তাহলে 48,000 টাকা 10% কত তোমরা জানোই, 48 10% বললে লাস্টের একটা শূন্য কাটা, 10% কত হইলো স্যার 4,800, ঠিক আছে। তাহলে 48,000 থেকে যদি আমরা 4,800 টাকা বাদ দিয়ে দিই, কত টাকা হয় স্যার, 43,200, কত 43,200, বুঝতে পেরেছো? আচ্ছা তারপর দেখো তো অন্যান্য কোনো খরচ আছে কিনা, হ্যাঁ স্যার অবশ্যই আছে, মালের পরিবহন, তাহলে আমরা এখানে লিখবো কি পরিবহন, পরিবহনের পরিমাণ কত 2,000 টাকা, কত স্যার 2,000, তাই না 2,000, তাহলে কত হলো 45,200 টাকা, শেষ। আমাদের কিন্তু সবকিছু লেখা শেষ, নিচে যেন কি থাকে, কি লিখবো স্যার, এখানে লিখবো কি টাকা কথায়, কি লিখবো টাকা কথায়, কত হাজার 45,200 টাকা মাত্র, 45,200 টাকা মাত্র, বুঝতে পেরেছো? টাকা কথায় লিখবো। আচ্ছা এখন এটা তো চালান, চালান কি ক্রেতা আমাদেরকে অর্ডার করছিল ফোনে বা চিঠিতে, আমরা এখন তার মালটা পাঠাচ্ছি, তো যে আমাদের এখানে ভুল হতেই পারে, যেহেতু সে সামনে নেই, আমরা এখানে লিখে দিব ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর এখানে লিখে দিব বিক্রেতা স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। স্যার বুঝতে পেরেছি, আমরা কিন্তু চালান প্রস্তুত করে ফেলেছি, এখন আমরা করব কি ক্যাশ মেমো। স্যার কি করব, ক্যাশ মেমো। স্যার ক্যাশ মেমো যেন কাকে বলে, হ্যাঁ যখন আমরা নগদে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিক্রি করি, তার প্রামাণ্য দলিল হিসাবে যে মেমোটা ব্যবহার করি, এটি হচ্ছে কি ক্যাশ মেমো, তাই না? তো ক্যাশ মেমো কে তৈরি করে, ক্রেতা নাকি বিক্রেতা, হ্যাঁ এটাতেও
ক্রেতাই প্রস্তুত করে। তো আমরা এটার জন্য কোন লেনদেনটা বাছাই করব? এই যে দেখো, জানুয়ারি 20, জুই স্টেশনারি নিকট নগদ 10% বাট্টায় প্রতিটি 65 টাকা মূল্যের 180 জোড়া জ্যামিতি বক্স বিক্রয়, প্রতিটি 60 টাকা মূল্যের 24 ডজন নোট খাতা বিক্রয়, ক্যাশ মেমো নাও এত। ঠিক আছে, তাহলে আমরা এটা এখন প্রস্তুত করব ক্যাশ মেমো। স্যার ক্যাশ মেমোর জন্য আমরা কি করব? এখানে লিখে দিব আকাশী এন্টারপ্রাইজের ক্যাশ মেমো প্রস্তুত করা হলো। কি ক্যাশ মেমো প্রস্তুত করা হলো, তাই না? এখানে কি হবে স্যার? চালান হবে, এখানে হবে ক্যাশ মেমো। ঠিক আছে, তারিখ যেন কত স্যার? হ্যাঁ, তারিখ হচ্ছে 20 তারিখ, 20/1/2025। ঠিক আছে, এখানে চালান হবে না, এখানে ক্যাশ মেমো নং অথবা ভাউচার নং আমরা লিখে দিই ভাউচার নং। ঠিক আছে, ভাউচার নং যেন কত স্যার? ভাউচার নং হচ্ছে 37। কত? 37। ক্রেতার নাম, এখানে ক্রেতা কে হবে স্যার? হ্যাঁ, এখানে ক্রেতা হবে কি স্যার? যেহেতু বলছে জুই স্টেশনারি, এখানে হবে কি? ক্রেতার নাম জুই স্টেশনারি। ঠিক আছে স্যার, এখানে ঠিকানা, ঠিকানা যদি জুই স্টেশনারি ঠিকানা দেওয়া থাকতো, ধরো দেওয়া আছে কাউতলি, তাহলে আমরা এখানে কাউতলি বসে দিতাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে শর্ত, শর্ত তো থাকবেই না, যেহেতু নগদে বিক্রি করতেছে, এখানে শর্ত থাকার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এবার আমরা লিখবো মালের বিবরণ। মালের বিবরণ আমরা আগের গুলা মুছে ফেলি, বাকি সবকিছু পূর্বের মতনই থাকবে। দর পরিমাণ, টাকা টাকা, বাট্টা থাকলে বাট্টা, পরিবহন থাকলে পরিবহন, সবকিছু আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, তাহলে আমরা দেখি তো এখানের মধ্যে কি কি আছে। হ্যাঁ, বলছে কি জুই স্টেশনের নিকট 10% বাট্টাই প্রতিটি 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 কি বলছে স্যার? প্রতিটি 65 টাকা মূল্যের 180 জোড়া জ্যামিতি বক্স। তাহলে 1 নম্বর আমরা এখানে লিখবো কি? জ্যামিতি বক্স, তাই না? একটা দাম কত স্যার? বলছে দাম কত? দর 65 টাকা। কত স্যার? 65 টাকা। কত কত পিস? বলছে 180 জোড়া। 180 জোড়া মানে কত? 360 পিস না? হ্যাঁ, 360 পিস। তারপর দেখো, এবার আমরা টাকা কত হলো এটা কাউন্ট করব। কত? 360 ইন্টু 65, কত হলো স্যার? 23,400। কত? 23,400। আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা কথা বলছে, জ্যামিতি বক্স বিক্রয়, প্রতিটি 60 টাকা মূল্যে 24 ডজন নোট খাতা বিক্রয়। তাহলে আমাদের এখানে পণ্য কিন্তু দুইটা, তাই না? আমরা এখানে লিখবো নোট খাতা। কি লিখবো স্যার? নোট খাতা। ঠিক আছে, নোট খাতা। একটা দাম জানো কত স্যার? হ্যাঁ, একটা দাম বলে দিচ্ছে 60 টাকা মূল্যের। 60 টাকা মূল্যের কতটি? 24 ডজন। স্যার 1 ডজন সমান কত? 12। তাহলে 12 গুণ 24 কত? 288টি। 288টি। তাহলে 288 গুণ কত? 60, কত হলো? 17,200। 17,200 কত টাকা? 80 টাকা। ঠিক আছে, তো দেখো এখন বলছিল কিন্তু প্রশ্নের লেনদেনের শুরুতে বলছে কি আমাদের এখানে 10% বাট্টা রয়েছে। তাহলে আমরা কি করব? মাইনাস বাট্টা। কত পার্সেন্ট যেন? 10%। ঠিক আছে, 10% বাট্টা কত? 1000 টাকার উপর, এই যে এখানে মোট টাকা যত হবে তার উপর বাট্টাটা দিব। তাহলে 17,280 যোগ 23,400, 23,400, তাহলে 40,680। কত? 40,680। এই টাকাটার উপর আমরা বাট্টা কাটবো কত পার্সেন্ট? 10%। স্যার 10%, তাই না? আর আমি কি বলছিলাম? 10% মানে একটা শূন্য কাটা, 4,068 টাকা হবে না? 4,068 টাকা, 4,068 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কত টাকার উপর কাটছিলাম? 40,680 টাকা থেকে আমরা কি করব? বাট্টার টাকা বাদ দিয়ে দিব। তাহলে কত হলো? 36,100, সরি 36,612 টাকা। ঠিক আছে, এখন শেষ। আমরা টাকার কথায় লিখে দিব। এখানে কত লিখবো? 36,612 টাকা। 36,612 টাকা। ঠিক আছে, এখানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য লেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু এখানে মালিক ছিল, অর্থাৎ মানে যে পণ্য কিনছে সে ছিল, ক্রেতা ছিল। এখানে লিখে দিব বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, কথাটা লিখে আমরা এখানে লিখে দিব কি? ক্রেতার স্বাক্ষর। কি লিখবো স্যার? ক্রেতার স্বাক্ষর। আর এখানে বিক্রেতার স্বাক্ষর। বুঝতে পেরেছো?
আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি কি করলাম, তোমাদের সামনে আমি এখন ক্যাশ মেমোটাও প্রস্তুত করে ফেললাম। স্যার খুব সহজ না? হ্যাঁ। এবার তৈরি করব ডেবিট নোট। স্যার ডেবিট নোট কাকে বলে? ডেবিট নোট হলো যখন ক্রেতা পণ্য ক্রয় করে আর ক্রেতার পণ্যটা যখন ফরমাশ অনুযায়ী না হয় তখন সে পণ্যটা ফেরত পাঠায়। তো ফেরত পাঠানোর জন্য ফেরত পাঠানোর কারণ এবং পণ্যের মূল্য পূর্ণাঙ্গ বিবরণ সহ যে বিবরণীটা বিক্রেতার নিকট প্রেরণ করে এটি হচ্ছে কি স্যার ডেবিট নোট। এটা মূলত একটা চিঠির মতো কাজ করে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এটা প্রস্তুত করে ফেলি। এ পর্যায়ে আমরা কি তৈরি করব? ডেবিট নোট। স্যার কি তৈরি করব? ডেবিট নোট। তো ডেবিট নোট তৈরি করার জন্য আমাদের এখানে কোন লেনদেন আছে ওইটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা তো প্রথমটা দেখছিলাম প্রারম্ভিক মূলধনের লেনদেন, 7 তারিখেরটা দেখছিলাম, এটা কিসের জন্য? চালান। বাকিতে ক্রয়ের লেনদেন। তারপরে সরি, এটা চালান, এটা ছিল কি আমাদের 7 তারিখের লেনদেনটা ছিল মূলত এটা কিসের? স্যার ক্রয়ের লেনদেন, তাই না? তারপরে 14 তারিখের লেনদেন হচ্ছে কি বাকিতে বিক্রয়ের লেনদেন। হ্যাঁ, 20 তারিখের লেনদেনটা ছিল নগদে বিক্রয়ের লেনদেন। আর 25 তারিখের লেনদেনটা কি ডায়েরি কাভার পেজের বাইন্ডিং সমস্যা থাকার কারণে 2 ডজন ডায়েরি ফেরত পাঠানো হলো। তো দেখো আমরা কি করছিলাম, কার কাছ থেকে পণ্য ডায়েরি ক্রয় করছিলাম? হ্যাঁ, ডায়েরি ক্রয় করছিলাম বাতাসি এন্টারপ্রাইজ থেকে, তাই না? তো আমরা আমাদের পণ্যের মধ্যে একটু সমস্যা ছিল, সেই জন্য পণ্যটা ফেরত দিচ্ছি। তো ফেরত পাঠানোর কারণটা উল্লেখ করে এবং ওদের হিসাব থেকে যেন আমাদের টাকাটা কি করে বাদ দিয়ে দেয় এবং আমরা যে টাকাটা আমরা যত টাকা পণ্য ফেরত পাঠাচ্ছি এটাও আমাদের হিসাব থেকে বাদ দিচ্ছি। এই বিষয়টা সম্পূর্ণভাবে তাকে জানিয়ে আমরা যে চিঠিটা লিখতেছি এটি হচ্ছে কি মূলত ডেবিট নোট। ঠিক আছে, তাহলে চলো আমরা ডেবিট নোট প্রস্তুত করে ফেলি। তো ডেবিট নোট এখানে কে প্রস্তুত করবে? ক্রেতা। তো ক্রেতা কি? আমরাই তো, তাই না? এখানে বলছে কি আকাশী, ধরো প্রশ্নটা এরকম হবে, আকাশী এন্টারপ্রাইজের, হ্যাঁ, 25 তারিখের লেনদেন দ্বারা একটি ডেবিট নোট তৈরি করে, এভাবে লিখে থাকতে পারে, অথবা এভাবে লিখতে পারে উপযুক্ত লেনদেন দ্বারা আকাশী এন্টারপ্রাইজের কি একটি ডেবিট নোট তৈরি করো। যদি এরকম ভাবে স্পেসিফিক বলে দেয় তাহলে ওই লেনদেনটা দ্বারা করবো, তাহলে আমাকে খুঁজেই বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা এটা এখন ডেবিট নোটটা প্রস্তুত করে ফেলি। তো প্রস্তুত করার জন্য আমরা এখানে আকাশী এন্টারপ্রাইজের কে ডেবিট নোট প্রস্তুত করা হলো। ডেবিট নোট প্রস্তুত করা হলো। ঠিক আছে, তাহলে স্যার একটা কাজ করি, আমি এখানে এটা মুছে ফেলি। হ্যাঁ, এটাও মুছে ফেলি, এখানে এটাও, এগুলো মুছে ফেলি। ঠিক আছে, আর বাকি যা কিছু আছে তা থাকুক, 4 কলাম থাকুক, 2 কলাম থাকুক, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। তুমি 4 কলাম দেওয়া লিখতে পারো, 2 কলাম দেওয়া লিখতে পারো, তবে 2 কলাম দেওয়া লিখলে সুন্দর হয় এটা। হ্যাঁ, এটা তো এত বিস্তারিত কিছু থাকে না, সেই জন্য। আচ্ছা, এবার দেখো স্যার এখানে লিখতেছি, তাহলে আকাশী এন্টারপ্রাইজ, তাই না? আমরা কি জন্য তৈরি করতেছি? কি তৈরি করবো স্যার? ডেবিট নোট। দলিলের নাম ডেবিট নোট। ঠিক আছে, তারিখ যেন কত? তারিখ এখানে দেয়া আছে, তারিখ হচ্ছে কত স্যার? হ্যাঁ, 25শে জানুয়ারি, 25/01/2023। হ্যাঁ, এখানে আমরা কি লিখবো? দলিলের নম্বর। তাহলে কি ডেবিট নোট নং, তাই না? ডেবিট নোট নং কত যেন? 101। কত স্যার? 101। প্রশ্ন ভালোভাবে দেখো, ডেবিট নোট নং দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে লিখবো কি ক্রেতার নাম? না, এখানে হবে কি প্রাপকের নাম। এটা একটা চিঠির মতো কাজ করে। আমরা এখানে লিখবো প্রাপকের নাম, এখানে প্রাপকের ঠিকানা। ঠিক আছে, প্রাপকের নাম আমরা কার নিকট প্রেরণ করতেছি? কার কাছ থেকে কিনছিলাম? বাতাসি, না? বাতাসিকেই আমরা কি করব? ফেরত দিয়ে দিব। এখানে লিখবো কি বাতাসি এন্টারপ্রাইজ। তার ঠিকানা যেটা হবে আমরা এখানে এটা লিখে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্রমিক নং 1, ক্রমিক নং 1 দিয়ে আমরা কি যেন ফেরত পাঠাচ্ছি স্যার? হ্যাঁ, ফেরত পাঠাচ্ছি কি ডায়েরি কাভার ছাড়ার কারণে। হ্যাঁ, আমরা লিখবো ডায়েরি। ঠিক আছে, দর কত যেন ছিল? দর ছিল, আমরা কেনার সময় কত করে কিনছিলাম স্যার? হ্যাঁ, কেনার সময় আমরা কিনছিলাম প্রতিটি 180 টাকা মূল্যের। কত? 180 টাকা মূল্যের 30 ডজন কিনছিলাম। তো আমরা ফেরত দিচ্ছি কত? 2 ডজন, নাকি? 2 ডজন সমান কত? 24। তাহলে 180 গুণ 24 যত হবে তত। তাহলে আমরা গুণটা করে ফেলি, 180 গুণ 24 কত হইল? 4320 টাকা। 4320 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বাটটা কেনার সময় বাটটা ছিল, তো এখন তো বাটটা বাদ দিতে হবে, তাই না? বাটটা কত পার্সেন্ট ছিল? 10%। আমি একটু খুব ইজি করে রাখি আর কি, 10%। তাহলে কত হলো স্যার আমাদের? 432 টাকা। কত হলো স্যার? 432 মাইনাস 432 বাদ দিলে কত হবে? 3888 টাকা। ঠিক আছে,
দেখো আমরা কিন্তু পণ্যের মূল্য লিখে ফেলছি। এবার আমরা এখানে লিখে দিব ফেরতের কারণ। ঠিক আছে, কাভার পেজ, কাভার পেজ ছেঁড়া থাকায় কি 24 পিস ডায়েরি ফেরত দেওয়া হলো। 24 পিস ডায়েরি ফেরত দেওয়া হলো। বুঝতে পেরেছ? হ্যাঁ, এখন আমরা এখানে লিখে দেব একটা কথা, ফেরত মালের অর্থ দ্বারা আপনাদের হিসাব ডেবিট করা হলো। স্যার এই কথাটা আমরা কেন লিখবো? দেখো আমরা যেহেতু তাকে মাল ফেরত দিয়ে দিচ্ছি ৩,৮৮৮ টাকা, তো ফেরত দেওয়ার সাথে সাথে কি তাদের কাছ থেকে তারা আমাদের প্রতি, আমরা তাদের প্রতি যে দায়বদ্ধতা ছিলাম, আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা কত কমে গেল? ৩,৮৮৮ টাকা। এই কথাটা তাদেরকে আমরা উল্লেখ করে দিব। ঠিক আছে, এই জন্য লিখলাম ফেরত মালের অর্থ দ্বারা আপনাদের হিসাব ডেবিট করা হলো। বুঝতে পেরেছ? এখানে টাকাটা লিখে দিবা, টাকার পরিমাণ কত? ৩,৮৮৮ টাকা। ঠিক আছে, এখানে আর কোনো কিছু লিখতে হবে না, শুধুমাত্র এখানে টাকার পরিমাণটা বাংলায় লিখে দিবা। ঠিক আছে, ৩৮,৮৮৮ টাকা। আমি এটা ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য করতেছি না। আর এখানে হবে কি বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর, স্বাক্ষর সরি, এখানে হবে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। ঠিক আছে, তাহলে এখানে টাকাটা লিখে দিবা টাকা কথায়, আর এখানে লিখে দিবা কি ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখন 4 নম্বরটা করব, ক্রেডিট নোট। স্যার ক্রেডিট নোট যেন কি? ক্রেডিট নোট হলো বিক্রেতার নিকট বিক্রিত মাল ফেরত এলে, হ্যাঁ মাল ফেরত পেয়েছে এটা জানিয়ে ক্রেতার নিকট যে চিঠিটা প্রেরণ করে মালের পূর্ণ বিবরণ সহ, এটি হচ্ছে কি ক্রেডিট নোট। তবে ক্রেডিট নোটের মধ্যে উল্লেখ থাকে কি, কি বললা? বিক্রেতা কি করে? যত টাকা মাল ফেরত আসছে তত টাকা দ্বারা তাদের হিসাব ক্রেডিট করে, মানে ক্রেতার হিসাবকে ক্রেডিট করে, এই কথাটাও জানিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো আমরা ক্রেডিট নোট কিভাবে প্রস্তুত করব। তো ক্রেডিট নোট প্রস্তুতের জন্য আমরা আগের ছকটাই ব্যবহার করব। ঠিক আছে, তো ক্রেডিট নোট প্রস্তুতের জন্য আমরা কি করব? ক্রেডিট নোট কোন লেনদেন দ্বারা প্রস্তুত করবো? এখানে প্রশ্ন বলতে পারে উপযুক্ত লেনদেন দ্বারা একটি ক্রেডিট নোট প্রস্তুত করো। তো সেক্ষেত্রে আমরা কি করব? 30শে জানুয়ারি লেনদেনটাকে বাছাই করব। তাছাড়াও আমরা কি করতে পারি এখানে, তাছাড়াও তোমার প্রশ্নতে বলতে পারে 30 তারিখের লেনদেন দ্বারা একটা ক্রেডিট নোট প্রস্তুত করো। যদি এরকম স্পেসিফিক বলে দেয় সেক্ষেত্রে তো তোমার জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা, তাহলে চলো আমরা এটা প্রস্তুত করি। বলছে কি A4 পেপারের মধ্যে লিগ্যাল পেজে মিশ্রণ থাকার কারণে 2 রিম পেপার কি ফেরত আসলো। তাহলে দেখো আমরা কিন্তু পুষ্পি এন্টারপ্রাইজের নিকট বিক্রি করছিলাম বাকিতে, মনে আছে? তো আমরা যে প্রেরণ করছি ওইখানে লিগ্যাল পেজের মিশ্রণ ছিল আর কি, তো সেজন্য সে রিমগুলো না রেখে আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তো আমরা যেহেতু ফেরত পেয়েছি তাকে আমরা জানাই দিব যে আপনাদের যে মালটা ফেরত দিয়েছেন এটা আমরা ফেরত পেয়েছি, এবং আপনাদের যত টাকার মাল ফেরত পাঠাইছেন তা আমাদের হিসাব থেকে কি বাদ দিছি, এই জিনিসটা তাকে জানাবো। তাহলে চলো আমরা এটা প্রস্তুত করি। তো প্রস্তুত করার জন্য আমরা আগের মতোই এই ছকটাই ব্যবহার করব। আমি কোনো কিছু বুঝবো না। হ্যাঁ, এখানে শুধুমাত্র যা যা পরিবর্তন করা দরকার তাই করব। এখানে আকাশ এন্টারপ্রাইজের কি লিখতেছি আমরা? আকাশ এন্টারপ্রাইজের উপযুক্ত লেনদেন দ্বারা ক্রেডিট নোট প্রস্তুত করা হলো। ঠিক আছে, কে তৈরি করতেছে? আকাশ এন্টারপ্রাইজ। আমরা এখানে লিখবো কি ক্রেডিট নোট। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর দেখো এখানে ডেবিট নোট নং, এখানে আমরা লিখবো কি ক্রেডিট নোট নং। তো ক্রেডিট নোট নং কত যেন? 201। ক্রেডিট নোট নং কত? 201। দেখো এখানে প্রাপকের নাম, তাহলে আমরা কার নিকট লিখবো? আমরা কার কাছ থেকে পণ্যটা ফেরত পেয়েছি? পুষ্পি। তাহলে আমরা এখানে লিখে দিব কি পুষ্পি এন্টারপ্রাইজ। কি লিখবো? পুষ্পি এন্টারপ্রাইজ। বুঝতে পেরেছ? ঠিকানা যদি থাকতো লিখতাম। তারিখটা যেন কত হবে স্যার? 30শে জানুয়ারি। কত হবে? 30শে জানুয়ারি। তাহলে আমরা এখন কি ফেরত পেয়েছি? আমরা ফেরত পেয়েছিলাম কি স্যার? A4 পেপারের রিম, তাই না? হ্যাঁ, আমরা এখন বিবরণটা লিখবো কি A4 পেপার। ঠিক আছে, কত করে যেন বিক্রি করছিলাম স্যার? একটা বিক্রি করছিলাম কত করে? 320 টাকা করে। 320 টাকা করে। কয় পিস ফেরত আসছে? বলছে কি 20 রিম। তাহলে আমরা প্রতি রিম বিক্রি করছিলাম 320 টাকা করে, তাহলে 20 রিম, তাই না? 32 দুগুণে কত? 64। 6,400 টাকার মাল ফেরত আসছে। আচ্ছা, বিক্রয় সময় আমরা বার্তা দিছিলাম না?
হ্যাঁ, আমরা যখন বিক্রি করছিলাম বাট্টা দিয়েছিলাম কত 10%, তাহলে আমরা এখানে লিখে দিই 10% বাট্টা। 10% বাট্টা কত যেন আসে স্যার? 640 টাকা। তাহলে আমরা কি করব, বাদ দিয়ে দিব কত 640, 5,760 টাকা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা এখন এখানে লিখে দিব মিশ্রণ থাকার কারণে এত ঋণ ফেরত পেয়েছি। ঠিক আছে, এটা লিখে এখানে দিব কি আপনাদের হিসাব কি করা হলো, ক্রেডিট করা হলো। আপনাদের হিসাব কি করা হলো, ক্রেডিট করা হলো। তারপর এখানে লিখে দিব টাকা কথায় কত, 5,760 টাকা। কি লিখবো, 5,760 টাকা। এখানে লিখবো কি বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। কি লিখবো, বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। বুঝতে পেরেছো? ধন্যবাদ তোমাদেরকে, আমি আর বড় করলাম না ভিডিওটা। তো এ পর্যায়ে আমরা দেখবো ভাউচার। ভাউচার কত প্রকার জানো স্যার? 2 প্রকার। একটা হচ্ছে কি ডেবিট ভাউচার, অন্যটা হচ্ছে কি ক্রেডিট ভাউচার। একটা ডেবিট ভাউচার, অন্যটা কি ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার জন্য কি সকল প্রকার খরচ বা ক্রয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়, ডেবিট ভাউচার। স্যার ক্রেডিট ভাউচার কাকে বলে? সকল প্রকার আয় বা বিক্রয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়, ক্রেডিট ভাউচার। তাহলে চলো আমরা ভাউচার এখন প্রস্তুত করব। এর জন্য ভাউচারের জন্য আমরা কি করব, একটা ছকে ব্যবহার করব, দুইটার জন্য একটা ছক ব্যবহার করব, আর চারটার জন্য আমরা একটা করেছিলাম, এটার জন্য আরেকটা করব। ঠিক আছে, তারপরে তোমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা এরকম ভাবে একটা টান দিব। এখানে হচ্ছে কি দলিলের নাম, এখানে কি হবে, দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম, দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে, এখানে হবে দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঠিকানা। ঠিক আছে স্যার, আমরা এটা করব। তারপর লিখবো কি, এখানে লিখবো স্যার তারিখ। এখানে লিখবো কি স্যার, তারিখ। তারিখের পরে লিখবো গ্রহণকারীর নাম, ঠিকানা। ঠিক আছে, তারপরে এখানে লিখবো দলিলের নম্বর আর হিসাব খাতের নাম। কি লিখবো, হিসাব খাতের নাম। ঠিক আছে, আর এখানে লিখবো কি আয় বা ব্যয়ের বিবরণ। ঠিক আছে, এর জন্য দুইটা কলম দিলেও কোনো আপত্তি নাই। ঠিক আছে, এখানে লিখলাম কি ক্রমিক নং। হ্যাঁ, এখানে যদি তুমি ডেবিট ভাউচার তৈরি করো, আচ্ছা এটা লিখি, টাকা। হ্যাঁ, তো দেখো আমি কি করলাম, এখানে একটা ভাউচারের নমুনা ছক প্রস্তুত করলাম। স্যার আমি কি লিখছি, ডেবিট ভাউচার ও ক্রেডিট ভাউচারের নমুনা ছক। আচ্ছা, এখানে লিখবো আমরা প্রথম দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম, এখানে দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঠিকানা, এখানে হচ্ছে কি তারিখ, এখানে গ্রহণকারীর নাম, গ্রহণকারীর ঠিকানা, এখানে হচ্ছে দলিলের নাম্বার। এখানে যদি তোমার কি হয় ডেবিট ভাউচার হয় তাহলে ডেবিট ভাউচার নম্বর, ক্রেডিট ভাউচার হলে কি ক্রেডিট ভাউচার নম্বর। তাহলে ডেবিট ভাউচার হচ্ছে কি সকল প্রকার খরচের জন্য আমরা এই ভাউচারটা প্রস্তুত করি, ক্রেডিট ভাউচার কি সকল প্রকার আয়ের জন্য। ঠিক আছে, তারপর দেখো আমরা কি করি, তারপর আমাদের আয়ের বা খরচের বিবরণ। যখন আমরা ক্রেডিট ভাউচার তৈরি করি তখন আমরা কি করি, আয় লিখি, আয়ের বিবরণ। আর যখন ডেবিট ভাউচার তৈরি করি তখন লিখি কি খরচের বিবরণ। আচ্ছা, এখানে হচ্ছে কি টাকা, এখানে টাকা কথায় মোট টাকা যত হবে তত টাকা আমরা এখানে লিখবো। ঠিক আছে, এর জন্য আমি স্পেসিফিক অন্য কোনো প্রশ্নতে যাবো না, আমি এখানে ছোট্ট দুইটা উদাহরণ লিখবো, দুইটা উদাহরণ এখানে সমাধান করে দিব। সেক্ষেত্রে তোমাদের ভাউচারের পর্বটাও একদম শেষ হয়ে গেল। তাহলে দেখো আর কোনো কিছু দেওয়া নেই, আর তো কিছু দরকার নাই। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে একটা খরচ একটা কি আয়। তাহলে দেখো জোহরা এন্টারপ্রাইজের লেনদেন সমূহ, তাহলে আমরা এখানে কি লিখবো, দলিল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম, নাম লিখলাম কি জোহরা এন্টারপ্রাইজ। স্যার বুঝতে পেরেছি, আমরা এখানে লিখবো কি স্যার জোহরা
এন্টারপ্রাইজ, ঠিক আছে। তারপরে এখানে ঠিকানা যদি থাকতো ব্রাহ্মণবাড়িয়া জহুরা এন্টারপ্রাইজ, তাহলে আমরা এখানে লিখে দিতাম কি ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। এখন দলিলের নাম্বার, আচ্ছা এই পাশে কিন্তু দলিল নাম্বার নেই, এখানে ধরো দেওয়া আছে এত, তোমার ভাউচার নং দেওয়া আছে, মনে করো এখানে ভাউচার নং 100, এখানে ধরো ভাউচার নং দেওয়া আছে ভাউচার নং 500, ঠিক আছে। আচ্ছা তাহলে দলিলের নাম্বার আমরা এখানে কি তৈরি করতেছি স্যার, উপযুক্ত লেনদেন দ্বারা কি করতেছি, একটা ডেবিট ভাউচার তৈরি করতেছি। ডেবিট ভাউচার হচ্ছে কি সকল প্রকার খরচের জন্য যে প্রামাণ্যটা ব্যবহার করি, এটা হচ্ছে কি ডেবিট ভাউচার। তাহলে আমরা এখানে স্যার কি করবো, এখানে এখানে লিখে দিব ডেবিট ভাউচার নং। স্যার কি লিখছে, ডেবিট ভাউচার নং। স্যার ডেবিট ভাউচার নং যেন কত, হ্যাঁ 100। যদি না থাকে কি করবা, না থাকলে লিখবো না। হিসাব খাতের নাম কি বাবদ আমরা খরচটা করতেছি, বেতন, কি বেতন। দেখো তারিখটা যেন কত স্যার, তারিখ হচ্ছে কি 20/01, ধরো এখানে 2025, ঠিক আছে। তারপর গ্রহণকারীর নাম কাকে আমরা দিচ্ছি, কর্মচারী জীবনকে, লিখবো কি জীবন। জীবনের বাড়ি কই, ধরো অচিনপুর, আমরা লিখে দিলাম অচিনপুর, বুঝছো নি। তারপর দেখো ক্রমিক নং 1, ক্রমিক নং 1। তাহলে খরচের নাম আমরা এখানে কি লিখবো, খরচ, কারণ আমরা ডেবিট নোট তৈরি করতেছি। এখানে লিখবো কি বেতন বাবদ এত টাকা প্রদান। কত হাজার টাকা স্যার, 20,000, 20,000 এখানে লিখে দিলাম, টাকা কথায় 20,000 টাকা মাত্র। বুঝতে পেরেছো? হ্যাঁ। আমি আমার লেখা এত ভালো না, আমি খুব দ্রুত করতেছি কারণ ভিডিওটা শর্ট করার জন্য, ঠিক আছে। এই দলিলগুলো তুমি যে কোনো স্যার বা যে কোনো জায়গাতে তুমি করবা, প্রত্যেকটা দলিলের জন্য একদিন সময় নেবে। আমি পুরাটা যেহেতু একদিনে করতেছি, সেক্ষেত্রে আমাকে একটু দ্রুতই করতে হবে। আশা করি তোমরা বুঝতেছো, ঠিক আছে। আচ্ছা এবার নগদে বিক্রয়, তাহলে এটার জন্য কি হবে স্যার, ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারের জন্য আমরা কি করবো, এখানে জহুর এন্টারপ্রাইজ, হ্যাঁ ঠিকানা তো নাই, ঠিকানা লিখলাম না, এখানে আমরা লিখবো কি ক্রেডিট ভাউচার নং। স্যার কি লিখবো, ক্রেডিট ভাউচার নং। হিসাব খাতের নাম যেন কি বিক্রয়, কি বিক্রয় বাবদ না বিক্রয়। কার কাছে বিক্রি করছে কিছু লিখা আছে, নাই তো, আছে নাই, ঠিকানা আছে নাই, না থাকলে আর কিছু লিখলাম না, আমি এখানে লিখে দিলাম বিক্রয়। কত হাজার টাকা স্যার, 25,000 টাকা, লিখে দিলাম 25,000 টাকা মাত্র, আর কোনো কিছু নাই। ক্লিয়ার? আমাদের এখানে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচারও শেষ। এবার আমরা করব বিশেষ জাবেদা। স্যার বিশেষ জাবেদা, 4 প্রকার জাবেদা আমাদেরকে শিখতে হবে। এর জন্য আমি তোমাদেরকে একটা নমুনা ছক দিই, নমুনা ছকটাই তোমরা দেখতে থাকো। স্যার এখন আমরা জন্য কি করব, বিশেষ জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। তো এর জন্য আমি কি করব, শুধুমাত্র একটা ছক বা একটা ফরম্যাট অনুসরণ করবো। আশা করি ইনশাল্লাহ তোমরা এটা দেখলে চলবে। এর মধ্যে তুমি দেখে নাও আমার পিডিএফ যে শীটটা আছে, শীটের একটা অংশ তোমরা দেখে নাও। থ্যাংক ইউ দেখার জন্য। তাহলে আমি এটা আবার একে তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে। এটা মূলত বলে রাখি, এটা আমার নিজস্ব লেখা একটা শীট। কৌশল হিসাব বিজ্ঞান হচ্ছে কি একটা কৌশল বিজ্ঞান, ঠিক আছে। আর কৌশলটা কার উপর ভিত্তি করে করতে হবে, দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে, সেক্ষেত্রে এটা সঠিক হবে, তাছাড়া তোমার একটা ভুলই থেকে যাবে। তো আমি মূলত এটা নিয়ে স্টাডি করি কিভাবে সহজে কাজ করা যায়, ঠিক আছে। একটা ফোন আসছে। দেখো কি লিখলাম, এক নজরে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদার নমুনা ছক, ঠিক আছে। আমরা শুধুমাত্র একটা নিয়ম অনুসরণ করব, ঠিক আছে, একটা ছক অনুসরণ করব। এই ছকের ভিত্তিতেই আমরা সবগুলো সমাধান করব। তো এর জন্য আমরা কি করব, আমি তোমাদেরকে সহজে শেখানোর জন্য আমি একটা বক্স করে নিচ্ছি, ঠিক আছে। এই বক্সটার মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণ করব, 4টা একত্রে শেখাবো ইনশাআল্লাহ। তো এর জন্য আমি, যেহেতু আমরা 4টা একত্রে করতেছি, এর জন্য 4টা সারি করে নেই। এবার দেখো কলাম কি হবে, প্রথম হচ্ছে কি তারিখ, প্রথম কি হবে স্যার তারিখ, তারপর হবে বিবরণ। এখানে আসলে বিবরণ হবে না, বিবরণের জায়গায় কি হবে আমি এটা তোমাদেরকে বুঝাই দিব। তারপর এখানে হবে কি, এখানে হবে স্যার শুধুমাত্র, হ্যাঁ শুধুমাত্র শর্ত হবে। আর এইখানে হবে, এই কলামটাতে হবে, এই কলামটাতে হবে স্যার, এখানে কি হবে দলিল নাম্বার স্যার। তারপরে হবে কি সূত্র, কি হবে স্যার সূত্র। আর এখানে হবে কি আমাদের প্রত্যেকটা জাবেদা। তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, যখন আমরা এখানে ক্রয় জাবেদা তৈরি করব, এখানে প্রথম কলামটা হবে কি তারিখ। তোমাকে মনে রাখার সুবিধার্থে আমি যেটা ক্রয় জাবেদা তৈরি করতেছি এখানে লিখে দিই ক্রয় জাবেদা। মূলত এখানে ক্রয় জাবেদা কখনোই হবে না, এখানে হবে কি তারিখ,
কি হবে স্যার? তারিখ। আচ্ছা বলো, আমি যখন ক্রয় জাবেদা তৈরি করি আমাদের শিরোনামে কি লিখি? ক্রয় জাবেদা। ঠিক আছে, ক্রয় জাবেদা লেখার জন্য আমরা এখানে কি লিখি? ক্রয় জাবেদা। তাহলে ক্রয় সর্বদা কোন দিকে বসে? ক্রয় সর্বদা কোন দিকে বসে স্যার? ডেবিট দিকে। তাহলে আমরা এখানে লিখে দিব ক্রেডিট হিসাব খাত। কি লিখবো স্যার? ক্রেডিট হিসাব খাত। ঠিক আছে, তারপরে এই কলামে আমরা কি লিখবো? এই কলামের মধ্যে আমরা লিখবো কি? শর্ত। শর্ত, আমরা যখন মালটা কি করব? ক্রয় করব, ক্রয়ের সময় আমরা দেখবো কি একটা শর্ত দিয়ে রাখছে বিক্রেতা। ঠিক আছে, শর্ত যদি থাকে শর্তটা আমরা এখানে লিখবো। তারপর আমরা লিখবো কি? আমাদের চালান নম্বরটা। আমরা যে ক্রয় জাবেদা তৈরি করতেছি আমরা তো জানি চালানের উপর ভিত্তি করে ক্রেতা ক্রয় জাবেদা তৈরি করে, বিক্রেতা কি করে? বিক্রয় জাবেদা প্রস্তুত করে। তো এই জন্য আমরা এখানে লিখবো কি? চালান নংটা। ঠিক আছে, তারপর লিখবো সূত্র। তারপর হচ্ছে কি? বাকিতে ক্রয়ের জাবেদাটা লিখবো। বাকিতে ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, আর কি পাওনাদার হিসাব কি? ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? যখন আমরা ক্রয় জাবেদা তৈরি করবো প্রথম হবে কি? কি হবে? এখানে তারিখ, তারপর হবে কি? ক্রয় যেহেতু ডেবিট দিয়ে বসে এখানে বসবে কি? ক্রেডিট হিসাব খাত। এখানে হবে শর্ত, এখানে হবে চালান নম্বর, এখানে সূত্র, আর এখানে কি? জাবেদাটা। ঠিক আছে, আচ্ছা যখন আমরা এখানে বিক্রয় জাবেদা তৈরি করবো সেক্ষেত্রে এখানে কি হবে স্যার? এখানেও হবে কি? তারিখ। কি হবে? তারিখ। দেখো বিক্রয় সর্বদা কোন দিকে বসে? বিক্রয় তো আয়, তাই না? বিক্রয় সবসময় ক্রেডিট দিকে বসে, তাই না? এখানে সেজন্য এখানে হবে কি? ডেবিট হিসাব খাত। কি হবে? ডেবিট হিসাব খাত। স্যার এটার ক্ষেত্রে কখনোই কি থাকবে না স্যার? শর্ত থাকবে না। এখানে শুধুমাত্র কি থাকবে স্যার? শুধুমাত্র কি থাকবে স্যার? শুধুমাত্র থাকবে কি স্যার? হ্যাঁ, শুধুমাত্র থাকবে এখানে চালান নাম্বারটা। ঠিক আছে, এখানে হবে কি? চালান নং। আমরা তো জানি বিক্রেতা কি করে? বিক্রেতা বিক্রয় জাবেদা প্রস্তুত করে। তো আমরা এখানে কি লিখবো? ডেবিট হিসাব খাত, চালান নং। এখানে লিখবো কি? সূত্র। কি লিখবো স্যার? সূত্র। আর এখানে বাকিতে বিক্রয় জাবেদা। বাকিতে বিক্রয় জাবেদা যেন কি? দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, আর এখানে কি হবে স্যার? বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? আচ্ছা, যখন আমরা কি করব? ক্রয় ফেরত জাবেদা লিখবো। হ্যাঁ, যখন আমরা ক্রয় ফেরত জাবেদা তৈরি করব, ক্রয় ফেরত জাবেদা। স্যার ক্রয় ফেরত জাবেদার জন্য আমরা যেন কি করব? হ্যাঁ, ক্রয় ফেরত সর্বদা কোন দিকে বসে? পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। সেক্ষেত্রে এখানে হবে কি স্যার? কি হবে স্যার? ডেবিট হিসাব খাত। ঠিক আছে, এটার মধ্যে থাকবে কি? ডেবিট নোট নং। ডেবিট, কারণ আমরা ডেবিট নোটের উপর ভিত্তি করে তো আমরা কি করব? ক্রয় ফেরত জাবেদাটা লিখবো। সেই জন্য আমরা এখানে লিখবো কি? ডেবিট নোট নং। বুঝতে পেরেছো? আর এখানে হবে কি? সূত্র। এখানে কি হবে? সূত্র। তাহলে আমাদের ক্রয় ফেরতের জাবেদার জন্য কি? পাওনাদার ডেবিট, পাওনাদার ডেবিট, আর কি? ক্রয় ফেরত ক্রেডিট, তাই না? আচ্ছা, যখন আমরা কি করব? বিক্রয় ফেরত লিখবো। এখানে কি লিখবো? তারিখ লিখবো। বিক্রয় ফেরতের জাবেদার ক্ষেত্রে আমরা কি করব? বিক্রয় ফেরত। বিক্রয় একটা আয়, আয় হ্রাস পেলে কোন দিকে বসে? ডেবিট দিকে। তাহলে আমরা এখানে লিখে দিব কি? ক্রেডিট হিসাব খাত। ঠিক আছে, আমরা এখানে লিখবো কি? ক্রেডিট নোট নং। ঠিক আছে, যে নোট নং দেওয়া থাকবে এটাই। এখানে হবে সূত্র। স্যার জাবেদার জন্য কি? জাবেদা হবে কি? আমাদের এখানে কি হবে? বিক্রয় ফেরত ডেবিট, আর কি? দেনাদার ক্রেডিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো সেক্ষেত্রে আমরা এখন কি করব? একটা উদাহরণ করব। ঠিক আছে, এই উদাহরণের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ শেষ হবে। তাহলে দেখো তো, আমি যে ফর্মুলাটা দিলাম একটু ইজি না? সবগুলো কিন্তু আমরা একসাথে করে ফেললাম। ক্রয় জাবেদার ক্ষেত্রে এরকম ছক হবে, বিক্রয় জাবেদার ক্ষেত্রে এরকম হবে, ক্রয় ফেরত জাবেদার জন্য, বিক্রয় ফেরত জাবেদার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন টাকাগুলা কিভাবে পোস্টিং দেবো? টাকাগুলা পোস্টিং এর জন্য আমাদের এখানে গণনা করতে হবে। কি করতে হবে? গণনা। আমরা যেভাবে চালানের মালটা হিসাব করছিলাম, হ্যাঁ, ক্রয় ফেরতের হিসাব করছিলাম, বিক্রয় ফেরতের হিসাব করছিলাম, সব ঠিক একই রকম হবে। এখানে হবে কি? পণ্যের দর গুণ হবে পরিমাণ। ঠিক আছে, যদি বাট্টা থাকে কি করব? বাট্টা বাদ দিয়ে দিব। কি দিব? বাট্টা বাদ যাবে। ঠিক আছে, আর এটার সাথে আমরা যোগ করে দিব কি স্যার? অন্যান্য খরচ। ঠিক আছে, অন্যান্য খরচ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা ছোট্ট একটা উদাহরণ দেখবো। উদাহরণের মাধ্যমে এটা সম্পূর্ণ শেষ হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো প্রশ্নটা। হ্যাঁ, আশা করছি দেখতে পেয়েছো। আমি এখন প্রশ্নটা তোমাদের সামনে পড়ে নিব। কোথায় রাখলাম? এই যে, হ্যাঁ, তাহলে আমি প্রশ্নটা পড়ি। আমি মূলত এটা ওয়াকিল স্যারকে ইন্ডিকেট করে প্রশ্নটা করলাম। ওয়াকিল স্যার নতুন একটা লাইব্রেরি দিয়েছে। লাইব্রেরির নাম হচ্ছে কি? ফ্রেন্ডস স্টেশনারি, সরি। তো এটার মধ্যে না তোমরা সব ধরনের কি বই পুস্তক এবং শিক্ষা সরঞ্জাম, তাছাড়াও ঘরের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় গৃহস্থলী দ্রব্যাদি পেয়ে যাবে। প্রশ্নটা রেডি করার সময় ওনার কথা মনে পড়ছিল।
সেজন্য ওনার প্রতিষ্ঠানটার নাম দিলাম। আচ্ছা, ব্রাউন রোডের কাউতরি ফ্রেন্ডস স্টেশনারি 2023 সালে জুলাই মাসের লেনদেন সমূহ। আচ্ছা, প্রথম লেনদেনে কি বলছে দেখো, 7 জুলাই ঢাকা নীলা ক্ষেতের নীলা বুক ফেয়ার থেকে প্রতিটি 150 টাকা মূল্যের 50 ডজন ডিজিটাল প্রযুক্তি বই ক্রয় করলো। হ্যাঁ, বইগুলো আনতে প্রতি বইতে 2 টাকা কুরিয়ার ফি দিতে হয়েছে এবং প্রতি ডজন বইয়ের প্যাকিং খরচ হবে 30 টাকা। শর্ত হচ্ছে কি 3/7 নিট 20 চালান নং 71। তাহলে আমরা এখানে একটা কি করলাম, পণ্য ক্রয় করলাম, তাই না? বাকিতে পণ্য ক্রয় করলাম। এখানে কি নগদের কথা বলছে? বলে নাই। বাকিতে পণ্য ক্রয় করলাম, তো ক্রয়ের জন্য আমরা কি করতে পারবো, একটা ক্রয় জাবেদা দিতে পারবো, তাই না? তারপর বলছে কি পৃষ্ঠা ছেঁড়া থাকার কারণে 50টি বই ফেরত দেওয়া হলো। তাহলে এটার জন্য আমরা কি করলাম, আমরা মাল ক্রয় করছিলাম কিন্তু আমরা 50টা বই আবার ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে এটার জন্য আমরা কি করতে পারবো স্যার, এই লেনদেনটা দেয় আমরা একটা ক্রয় ফেরত জাবেদা দিতে পারবো। এটা দ্বারা একটা ডেবিট নোটও তৈরি করা যাবে, তাই না? তারপরে বলছে কি 15 জুলাই কাউতলী ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নিকট প্রতিটি 180 টাকা মূল্যের 180 টাকা মূল্যের 100টি কম্পিউটার প্রশিক্ষণ বই বিক্রয়। তাহলে ফ্রেন্ডস স্টেশনারি কি করলো, রেসিডেন্সিয়াল স্কুলের নিকট কি করলো, 180 টাকা মূল্যের 100টি বই বিক্রি করলো, কম্পিউটার প্রশিক্ষণ বই। হ্যাঁ, আর প্রত্যেকটা এটা পাঠাইতে বইটা পাঠাইতে কত টাকা খরচ ছিল, 200 টাকা, এবং প্যাকিং এর জন্য 30 টাকা, চালান এত, শর্ত এত। তাহলে এখানে কি উনি বাকিতে একটা বিক্রি করছে, কার নিকট বিক্রি করছে, রেসিডেন্সিয়াল স্কুলের নাম, স্কুলের কাছে। তাহলে উনি কি করতে পারবে, চাইলেই এখানে কি তৈরি করতে পারবে, একটা বিক্রয় জাবেদা তৈরি করতে পারবে। তারপর বলছে কি 18 তারিখ কম্পিউটার প্রশিক্ষণ বইয়ের কিছু বাইন্ডিং সুতা কাটা থাকার কারণে 30টি বই ফেরত আসলো। ওই যে আবার কি করলো, উনি মালটা ফেরত পাঠালো। তো এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারবো, এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারবো, যেহেতু মালটা ফেরত পাইছে ওনাকে জানাতে হবে, এটা দিয়ে আমরা ক্রেডিট নোট তৈরি করতে পারবো, এটা দিয়ে আমরা একটা বিক্রয় ফেরত জাবেদা তৈরি করতে পারবো। দেখছো কত সুন্দরভাবে প্রশ্নটা সাজানো জাবেদা। প্রথম আমরা তৈরি করবো ক্রয় জাবেদা। এখন তোমাকে প্রশ্নটা এভাবে লিখে দিতে পারে, উপযুক্ত লেনদেন দ্বারা একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে ক্রয় জাবেদার জন্য আমরা কোনটা ব্যবহার করবো স্যার, 7 তারিখেরটা, তাই না? কয় তারিখে স্যার, 7 তারিখের লেনদেনটা ব্যবহার করবো। তাছাড়া তোমাকে এভাবেও বলে দিতে পারে 7 তারিখের লেনদেনটির দ্বারা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করে। তাহলে চলো আমরা প্রস্তুত করে ফেলি। তাহলে প্রশ্নটা কি রইলো স্যার, ফ্রেন্ডস স্টেশনারির উপযুক্ত লেনদেন দ্বারা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা নীলা বুক ফেয়ার দ্বারা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করবো। স্যার সেক্ষেত্রে আমি এখানে অন্য কোনো কিছু করবো না, উপরে একটু মুছে ফেলবো, যেহেতু লেখা আছে এটাকে আমি এক্সটেন্ডেড করে লিখবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো আমি এটাকে এক্সটেন্ডেড করে লিখি, আমার সময় সেভ হবে, ঠিক আছে? তো আমি কি করব, এখানে আমরা কি করতেছি, ফ্রেন্ডস স্টেশনারির উপযুক্ত লেনদেন দ্বারা একটি কি ক্রয় জাবেদা প্রস্তুত করা হলো। ক্রয় জাবেদা প্রস্তুত করা হলো, ঠিক আছে? তাহলে লেনদেন কত স্যার, 7 তারিখের লেনদেন। কত তারিখ, 7 তারিখের। তা আমরা প্রথম কি লিখবো এখানে, তারিখ, ঠিক আছে? আমরা কি তৈরি করতেছি, ক্রয় জাবেদা, ঠিক আছে? ক্রয় যেন কোন দিকে বসে স্যার, ক্রয় সর্বদা কোন দিকে বসে, আমরা কি তৈরি করতেছি, ক্রয় জাবেদা, তাই না? ক্রয় যেন সর্বদা কোন দিকে বসে, ডেবিট দিকে। সেই জন্য আমরা লিখবো কি এখানে ক্রেডিট হিসাব খাত বিবরণের করে। তাহলে আমরা এখানে কি লিখলাম, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, জাবেদা, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এক্সটেন্ডেড করে ফেললাম, ঠিক আছে? সময় শর্ট হয়ে গেল। তাহলে আমরা তারিখটা লিখবো কত, 2023 জুলাই কত, 7 তারিখ, তাই না? আমরা কি বিক্রি কি কিনলাম, এখানে ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাতকে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে পাওনাদারে কে বসবে, এখানে আমরা লিখে দেবো কি নীলা বুক ফেয়ার। কি লিখবো, নীলা বুক ফেয়ার। তুমি যদি জাবেদা করো ক্রয় ডেবিট, পাওনাদার নীলা ক্রেডিট, তাই না? তাহলে আমরা তো ক্রয় জাবেদা করতেছি, ক্রয় লিখে ফেললাম, এখানে লিখছি কি ক্রেডিট হিসাব খাত, সেই জন্য আমরা এখানে লিখলাম কি নীলা বুক ফেয়ার। দেখো এখানে শর্ত দিয়ে রাখছে 3/7 নিট কত, নিট 20, ঠিক আছে? চালান নং কত স্যার, 71। সূত্র কোনো কিছু না দেওয়া থাকলে এরকম একটা টিক চিহ্ন দিয়ে দিব। আর এখানে কি করব, এখানে স্যার আমরা টাকা গণনা করে বসাই দিব। দেখো এটা কত সহজ, কত সহজ। তা আমরা কিভাবে গণনাটা করব, এখানে একটা লেনদেন আছে তো সেই জন্য একটাই দিলাম, গণনা 1। তা না দিলেও হবে, পণ্যের দর, কি পণ্যের দর গুণ পরিমাণ মাইনাস বাট্টা, যদি থাকে অন্যান্য খরচ। তাহলে আমি এটা হিসাব করে দেখাই। বলছে কি প্রতিটি 150 টাকা মূল্যের, কত টাকা মূল্যের, 150 টাকা মূল্যের, পরিমাণ কত স্যার, 50 ডজন। স্যার 50 ডজন মানে কি 12 গুণন 50, কারণ 1 ডজন সমান কত, 12টি, ঠিক আছে? তো এটার উপর আমরা কি করতে হবে, এখানে বাট্টা দেওয়া আছে, দেখো কত পার্সেন্ট। স্যার এখানে বাট্টা নাই, আছে
বাট্টা নাই, যদি বাট্টা না থাকে তাহলে কি করবো? আচ্ছা, এখানে বাট্টা নাই, তাহলে তারপরে আমি কি করলাম, এখানে 10% বাট্টা জুড়ে দিলাম তোমাদের শেখানোর সুবিধার্থে। আমি ধরে নিলাম এখানে 10% বাট্টা, ঠিক আছে। এখানে বাট্টা দেওয়া নাই, তারপরে আমি ধরে নিলাম এখানে বাট্টা আছে। না থাকলে আমাদের এটাই হবে, যেহেতু বাট্টা ধরে নিলাম এখানে 10% আছে, তাহলে আমরা কি করব, এই টাকাটার উপর, মোট টাকার উপর 10% বাট্টা ধরবো। তাহলে 150 গুণ 50 গুণ 12 গুণ 10%, ঠিক আছে। বুঝতে পেরেছো? আমি এখানে বাট্টা নাই, তারপরে বাট্টা ধরে নিলাম। আচ্ছা, এখানে অন্যান্য খরচ, অন্যান্য খরচের মধ্যে হ্যাঁ, তারপর দেখো এখানে অন্যান্য খরচ কি বলছে, এখানে বলছে প্রতি বইগুলো আনতে প্রতি বইতে 2 টাকা করে কুরিয়ার ফি দিতে হয়েছে। তাহলে আমাদের বইয়ের পরিমাণ কত স্যার? 5 12 60। তাহলে এখানে শূন্য আছে একটা, তাহলে কয়টা? 66 বই, প্রত্যেকটার জন্য কত টাকা দিতে হয়েছে? 2 টাকা করে। তাহলে আমাদের কত হয়েছে? কুরিয়ার ফি কত? 1200 টাকা। কত? 1200 টাকা। আর প্যাকিং খরচ বাবদ প্রতি ডজন বইতে 30 টাকা, প্রতি ডজন বইতে কত টাকা? 30 টাকা, প্রতি ডজন বইতে 30 টাকা। তাহলে বই কত? 50 ডজন, তাহলে 50 ইন্টু 30, 30 ইন্টু 50, 1500 টাকা হবে। তাহলে কত টাকা হলো? 50। তাহলে কত হলো? 1500। স্যার কত? 1500। আমরা কি বুঝতে পেরেছি? দেখো, এটা হচ্ছে পণ্যের দর, 150 টাকা করে কয়টা? 600টা বই। হ্যাঁ, এখানে 50 ডজন বলছে, তাহলে 1 ডজন সমান কেউ কত? 12টি। তাহলে আমরা এটা থেকে কি করলাম? বাট্টার টাকাটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমাদের অন্যান্য খরচটা যোগ করে দিলাম। অন্যান্য খরচ কয়টা ছিল স্যার? 2টা ছিল। বলছে কি প্রত্যেকটা বই বলছিল কি স্যার? প্রতিটি বই আনতে 2 টাকা, তাহলে 66টি বই আনতে কত টাকা খরচ হবে? 1200 টাকা। আর এখানে 1500 টাকা ছিল কি আমাদের প্যাকিং খরচ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, কত হয় স্যার? 150 গুণ 50 গুণ 12, ঠিক আছে, কত আসে? 90,000 টাকা। কত আসে স্যার? 90,000। ঠিক আছে, 90,000 টাকা থেকে বাদ দিয়ে দিব কত? 10% বাদ দিলে আমাদের কত হয়? 9,000 টাকা। এটা তো মুখে মুখে হিসাব করা যায়, তাই না? তারপর এটা সাথে যোগ করে দিব, আমাদের এখানে কত? 1500 আর 1200 কত হয়েছে? 2700 টাকা, ঠিক আছে। তাহলে 90,000 থেকে 9,000 বাদ দিলে কত হয়? 81,000 যোগ, আর এখানে 2700, তাহলে 81 আর 2700 কত? কত হইলো? 83,700, 83,700। স্যার বুঝতে পেরেছি? 83,700। স্যার শেষ, এটাই উত্তর, এটাই, এটাতে 4 নম্বর। আচ্ছা, তারপর বলছে কি, তারপরে আমরা লেনদেনটা করব কি, আমরা এখন দেখব বিক্রয় জাবেদা। স্যার কি দেখবো? বিক্রয় জাবেদা। তাহলে বাকিতে বিক্রয় করছি কার নিকট? জুলাই কত? জুলাই 15 কাউতলির রেসিডেন্সিয়াল স্কুলের নিকট। কারা বিক্রি করছে? ফ্রেন্ডস। যেহেতু আমরা প্রশ্নটা সমাধান করতেছি, তাহলে আমরা একটু হিসাব রক্ষক, তাহলে আমরা বিক্রি করছি কার নিকট? বিক্রি করছি রেসিডেন্সিয়াল স্কুলের নিকট। তো আমরা এখন দেখবো বিক্রয় জাবেদা। স্যার বিক্রয় জাবেদার জন্য কাকে বলে? একটা প্রতিষ্ঠানে সকল প্রকার বাকিতে বিক্রয়ের জন্য যে বিশেষ জাবেদা প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? তাকে বিক্রয় জাবেদা বলা হয়। তাহলে চলো আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করি। তো বিক্রয় জাবেদা প্রস্তুতের জন্য আমরা জন্য কি করব? ঠিক আগের মতোই কলামটা করব। আচ্ছা, এখানে আমরা লিখে নেই ফ্রেন্ডস স্টেশনারি এর বিক্রয় জাবেদা প্রস্তুত করা হলো। আমি কিন্তু এখানে শর্ট করে লিখতেছি, লেখা বিশ্রী হচ্ছে, তোমরা এগুলো নিয়ে কোনো কমেন্টস বা কমপ্লেন করবা না। আমার হাতের লেখা এত ভালো না, আর যেহেতু আমি এটাকে শর্ট সময় কভার করতেছি, সেজন্য আমি গুছিয়ে লেখার মতো ওরকম সময় পাচ্ছি না বলতে পারো, কারণ বড় ভিডিও হলে তোমরা কখনোই দেখবা না। তো আমরা এখন কি করব? প্রথম ছকটা অঙ্কন করে নিব। ছক কিভাবে যেন করি, ঠিক এভাবে আমরা করব। হ্যাঁ, এখানের মধ্যে আমরা প্রথমে কি করব? এখানে তারিখ, এখানে বিবরণ, মানে আমরা লিখবো হিসাব খাত যেটা ওইটা লিখবো। এখানে আমরা লিখবো কি স্যার? চালান নং। এখানে লিখবো সূত্র, আর এখানে হচ্ছে কি বাকিতে বিক্রয়ের জাবেদাটা। তাহলে আমরা এখানে লিখি তারিখ, উপরে লিখে দিব কি, যেহেতু আমরা বিক্রয় জাবেদা তৈরি করতেছি, লিখবো বিক্রয় জাবেদা, ঠিক আছে। এখানে বিক্রয় সবসময় কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে, তাই মনে রাখতে হবে। এখানে হবে কি ডেবিট হিসাব খাত। কি হবে স্যার? ডেবিট হিসাব খাত, ঠিক আছে। এখানে হবে কি স্যার? চালান নং, দলিল নম্বরটা চালান নং, ঠিক আছে। এখানে হবে সূত্র, আর বাকিতে বিক্রয় জাবেদা হবে এখানে। বাকিতে বিক্রয় জাবেদা কি? দানাদার হিসাব ডেবিট, আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা একটু পরে রেসিডেন্সিয়াল স্কুলের নিকট প্রতিটি 180 টাকা মূল্যের 100টি কম্পিউটার প্রশিক্ষণ বই বিক্রয়। কারবারি বার্তা প্রতি বইতে 10 টাকা, এবং বহন খরচ কত?
বহন খরচের কথা বলছে 200 টাকা, এবং প্যাকিং খরচ প্রতি 10টি বইয়ের জন্য 30 টাকা। চালান নং এত, শর্ত এত, নিট এত। তাহলে আমরা এখানে তো শর্ত ব্যবহার করব না, করব না, কারণ আমরা জানি কি আমাদের বিক্রয় জাবেদার মধ্যে কখনো শর্ত উল্লেখ থাকে না। সেক্ষেত্রে শর্তটা থাকলে যে কথা, না থাকলে একই কথা। তাহলে চলো আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করে ফেলি। তারিখটা হলো 2023 জুলাই 15, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা জাবেদা কি করব, দেনাদার ডেবিট, দেনাদার ডেবিট আর কি বিক্রয় ক্রেডিট। তাহলে আমাদের যেহেতু ব্যক্তির নাম আছে, এখানে লিখবো কি দেনাদার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কি ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট দিকে কি অবস্থা আছে, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নাকি। হ্যাঁ, তারপর চালান নাম্বার কত যেন দেওয়া, চালান নাম্বার হচ্ছে কত 100, সূত্র যেহেতু না একটা টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে কি করবো, শুধু টাকাটা বসাবো, তাই না। তো এর জন্য আমরা গণনা করব। গণনার নিয়মটা মনে আছে? হ্যাঁ, গণনার নিয়ম হচ্ছে কি দর গুণ পণ্যের পরিমাণ নাকি পরিমাণ। হ্যাঁ, যদি বাট্টা থাকে আমরা বাট্টা বাদ দিব, কি করব বাট্টাটা কি করব বাদ দিয়ে দিব। কারবারে বাট্টা থাকলে কি করব বাট্টা থাকলে বাট্টা বাদ দিয়ে দিব। দর পরিমাণ যদি বাট্টা থাকে তাহলে বাট্টা বাদ দিয়ে দিব, ঠিক আছে। আর কি করব, এটার সাথে যদি অন্যান্য খরচ থাকে কি করব যোগ করে দিব। দেখো এটা মনে রাখবা, শুধুমাত্র ক্যালকুলেশনটাই। তাহলে কি বলছিল, হ্যাঁ বলছে কি এখানে বলছে কি 180 টাকা মূল্যের, দর কত 180 টাকা মূল্যের কতটি স্যার 100টি, কত 100টি, তাই না। বাট্টা বলছে কি প্রতি বইতে 10 টাকা, তাহলে 10 টাকা করে যদি হয় তাহলে কত হবে, 100টা বইতে 10 টাকা করা হলে 1000 টাকা, তাই না 1000। আর অন্যান্য খরচ কি আছে, অবশ্যই এখানে অন্যান্য খরচ আছে। বলছে কি বহন খরচ কত টাকা, বহন খরচ কত টাকা স্যার, বলছে বহন খরচ 200 টাকা, কত বহন খরচ 200 টাকা। আর বলছে প্যাকিং প্রতি 10টি বইয়ের জন্য 30 টাকা, তাহলে 100টি বইয়ের জন্য কত টাকা হবে 300 টাকা, 300 টাকা, তাই না। হ্যাঁ, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেললে কত হয়, 18 কে 18, শূন্য কয়টা 3টা, মাইনাস 1000 টাকা, বাট্টার পরিমাণটা যোগ হচ্ছে অন্যান্য খরচ 500 টাকা। তাহলে কত টাকা হইলো স্যার 17,000 নাকি, এখানে যোগ 500 টাকা, কত 17,500, কত 17,500। শেষ, বিক্রি জবাব প্রস্তুত হয়ে গেল। যদি এখানে আরেকটা লেনদেন থাকতো তাহলে আরেকটা এখানে বসাইতো, নাই তো তাহলে হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা কি নির্ণয় করব স্যার, আমরা নির্ণয় করব কি বিক্রয় জাবেদা করে ফেলছি, এখন নির্ণয় করব ক্রয় ফেরত জাবেদা। আচ্ছা, ক্রয় ফেরত যেন কোথায় আছে একটু খুঁজে বের করো তো। দেখো বলছে কি 15 তারিখ কাউতলি ব্রাউন রেসিডেন্সিয়াল, না, হ্যাঁ ক্রয় ফেরত হচ্ছে কি, তো ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করার জন্য আমরা কি করব 10 জুলাইতে চলে যাব। বলছে কি পৃষ্ঠা ছেঁড়া থাকার কারণে 20টি বই ফেরত দেওয়া হলো, তাহলে আমরা কয়টা বই ফেরত দিচ্ছি, হ্যাঁ এখন আমরা কি তৈরি করব, এখন তিন নাম্বারটা আমরা দেখবো ক্রয় ফেরত জাবেদা। স্যার কি জন্য দেখবো, আমরা এখন ক্রয় ফেরত জাবেদা দেখবো। তো ক্রয় ফেরত জাবেদার জন্য তোমাকে প্রশ্নটা যেভাবে করতে পারে, ফ্রেন্ডস স্টেশনারি এর ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো, বা এভাবে বলতে পারে উপযুক্ত লেনদেন দ্বারা ফ্রেন্ডস স্টেশনারি ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো, অথবা তোমাকে স্পেসিফিক বলে দিতে পারে 10 তারিখের, মানে একটা নির্দিষ্ট তারিখটা দিয়ে যেটা দিয়ে হবে আর কি। বলতে পারে যেমন আমাদের এখানে 10 তারিখ আছে, বলবে কি 10 জুলাই লেনদেন দ্বারা কি করবে তুমি একটা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো, ওরকম কিছু থাকতে পারে। আচ্ছা দেখো প্রশ্ন হচ্ছে কি এখানে পৃষ্ঠা ছেঁড়া থাকার কারণে 50টি বই ফেরত দেওয়া হলো। স্যার কি পৃষ্ঠা ছেঁড়া থাকার কারণে কি 50টা বই ফেরত দেওয়া হলো। তাহলে আমরা কি করছিলাম দেখো 7 তারিখ, হ্যাঁ ঢাকার নীলক্ষেতের নীলা বুক ফেয়ার থেকে আমরা কি করছিলাম 50 ডজন বই কিনছিলাম। তো আজকে 10 তারিখ আসার পর আমরা কি করছি 50টা বই ফেরত দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ফেরত দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা এই লেনদেনটা দিয়ে কি করতে পারবো, একটা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারবো। স্যার এর জন্য আমরা কি করব, আমরা ছক ঠিক আগের মতোই রাখবো। আচ্ছা তারপরও ইচ্ছা করে আমি একটু মুছি, হ্যাঁ মুছলাম, এটা মুছলাম, এটা মুছলাম, ঠিক আছে। এটা এটা না, প্রথম থেকে একদম করে ফেলি।
আমি যেন এখন কি তৈরি করব, ক্রয় ফেরত জাবেদা, তাই না? ফ্রেন্ডস স্টেশনারি এর ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হলো। ঠিক আছে, তাহলে আমরা উপরে লিখবো কি, ক্রয় ফেরত জাবেদা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম এখানে একটা কি করব, এরকম ভাবে বক্সটা করে নিব, কারণ এটার জন্য তো অনেক জায়গা লাগবে না, সেই জন্য আমি একটু দ্রুত করে ফেলতেছি এভাবে। হ্যাঁ, প্রথম আমরা যেন লিখবো তারিখ, তাই না? তারপরে আমরা লিখবো বিবরণ। এখানে কি বিবরণ হবে? বিবরণ না, এখানে ক্রয় ফেরতের বিপরীত পক্ষে যে থাকে সে এখানে বসবে, তাই না? তারপরে আমরা এখানে লিখবো কি, এখানে ক্রয় ফেরতের জন্য, এটার জন্য প্রামাণ্য জন্য কি, ডেবিট নোট, তাই না? তো আমরা এখানে লিখবো ডেবিট নোট নং, এখানে লিখবো সূত্র, আর এখানে লিখবো ক্রয় ফেরতের জাবেদা। তো আমরা এখানে লিখে দিলাম তারিখ। ক্রয় ফেরত কোন দিকে বসে স্যার? কোন দিকে? হ্যাঁ, ক্রয় ফেরত বসে ক্রেডিট দিকে। আমরা এখন লিখবো এখানে ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত, তাই না? তারপর আমরা লিখবো ডেবিট নোট নং। ঠিক আছে, ডেবিট নোট নং। এখানে লিখবো সূত্র, জাবেদাটা লিখে দিব পাওনাদার হিসাব ডেবিট, নাকি? আর এখানে লিখবো কি স্যার? এখানে লিখবো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। স্যার আমরা বুঝছি তো, তাই না? আচ্ছা, তো আমাদের এখানে কে কে বসবে? আমরা এখানে ডেবিট হিসাব খাত কে বসবে? পাওনাদার কে বসবে? পাওনাদারে ওই যে নীলা বুক ফেয়ার, তাই না? তাদের কাছ থেকে তো আমরা মালটা কিনছিলাম না। তারিখটা আমরা দিয়ে দেই 10 তারিখ। হ্যাঁ, আমি আর এত কিছু লিখতেছি না, আমরা এখানে লিখবো কি, নীলা বুক ফেয়ার। ঠিক আছে, নীলা বুক ফেয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন যেন আমরা কি করব, ডেবিট নোট নং লিখবো, তাহলে আমি এখানে ডেবিট নং দিয়ে দিলাম 45। কত দিলাম? 45। ঠিক আছে, এখানে সূত্রতে কোনো কিছু নাই, একটা টিক মার্ক দিয়ে দিলাম। আর এখন এখানে টাকা লিখলে কিন্তু শেষ। তো এর জন্য আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো। দেখো, আমরা কয়টা বই ফেরত দিছি? 50টা। 50টা বই যে ফেরত দিছি, কিনছিলাম কত করে? 150 টাকা করে, তাই না? আবার কেনার সময় কি বাট্টা নিছিলাম? তাহলে এখন গণনা আমরা লিখি, গণনা স্যার, গণনা বই যে কত টাকা করে? 150 টাকা করে। বই কয়টা? 50টা। ঠিক আছে, এখানে কিন্তু বাট্টা ছিল, আমি কেনার সময় কিন্তু বাট্টা ধরছিলাম, এখানে প্রশ্নের মধ্যে বাট্টা দেওয়া নাই। ঠিক আছে, আমি একটা বাট্টা ধরে নিয়েছিলাম, মনে আছে? 10 টাকায় 10%, তাহলে এখানে 10% ধরো বাট্টা আছে, ইন্টু 50 ইন্টু 10%। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 5 15 75, শূন্য কয়টা? 2টা। তাহলে আমাদের 75,000, 7,500 টাকা, 10% কত? 750 টাকা। এখানে কিন্তু প্যাকিং, বহন টন আর কোনো কিছু আসবে না, তাই না? তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে বাদ দিলে কত হবে স্যার? 6,750। কত হবে? 6,750। ক্যালকুলেশন ঠিক আছে কিনা একটু চেক করে নিই। 500 মাইনাস 750, 6,750। ঠিক আছে, তাহলে আমাদের টাকার পরিমাণ জানা স্যার কত হলো? 6,750। ঠিক আছে, এবার বিক্রয় ফেরত যাবে, এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে, ধন্যবাদ আমার লেখার জন্য, আমি এক্সট্রিমলি সরি। তোমরা আমাদের 3য় ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।